আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ বলা যায় যে কোষ ও এর গঠনের আমাদের চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। তো সর্বশেষ ক্লাসটা আমাদের খুবই কমপ্লেক্স একটা ক্লাস বলা যায়, কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দুইটা এমন প্রসিডিওর নিয়ে যেই প্রসিডিওরগুলা তুমি বই পড়ে বুঝতে কষ্ট হবে। রেপ্লিকেশন প্রসেসটা বইতে ডিটেলস বলা আছে, তুমি চাইলে কয়েকবার পড়লে হয়তো তুমি কিছুটা ইন্টারপ্রেট করতে পারলেও আবুল হাসান স্যারের বই আমার কেন জানি ট্রান্সক্রিপশন টপিক এবং ট্রান্সলেশন টপিকটা খুবই অগোছালো লাগে। ঠিক আছে, সো এই জন্য তোমাদেরকে বেশি বেশি মনোযোগ দিতে হবে। আমি যা বুঝাচ্ছি, রেপ্লিকেশন যতটুকু মনোযোগ দিয়েছো ঠিক ততটুকু মনোযোগী আমাদের আজকের ক্লাসটা দিতে হবে দুইটা প্রসিডিওর বোঝার জন্য। এবং শুরুতে আমি বলে দেই, আমি এখন আবারও কোনো স্লাইড ব্যবহার করব না, আমি আমার মতো করে সুন্দরভাবে তোমাদেরকে এই দুইটা প্রসিডিওর আগে বুঝাবো। বুঝানো শেষ হইলে তুমি বিভিন্ন জায়গা থেকে পড়ে ফেলতে পারো। তুমি চাইলে তোমার আবুল হাসান স্যারের বই থেকে পড়তে পারো, কিন্তু যদি টেক্সট বুক থেকে পড়তে চাও তাহলে আলিম স্যারের বই থেকে পড়ার আমি রিকমেন্ডেশন করব। কারণ আলিম স্যারের বইতে ট্রান্সক্রিপশন টপিকটা, যেটা বোর্ড পরীক্ষায়ও আসে আমি দেখছি, ট্রান্সলেশনটা একটু কম আসে বলা যায়। তো ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন এই দুটো টপিকে মোটামুটি আমি যা দেখেছি যে আসার মতো বা আসে পরীক্ষায়। তারপরেও তোমরা বোর্ড প্রশ্ন দেখে নিবা, মানে একদম রিসেন্ট বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমরা অবশ্যই করে নিবা। ঠিক আছে, সো এই জন্য তোমাদেরকে তিনোটাই পড়ায় দিব, বাট কথা হচ্ছে যে মানে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনটা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আলিম স্যারের বই থেকে দেখবা, কারণ আমার কাছে মনে হয় সেখানে একটু গোছানো আছে, বা একটু কঠিন ভাষা ব্যবহার করলেও তোমাকে এটা কম, মানে কি বলবো, এটাকে বলতে পারি আমি যে কম লেখার মধ্যেই প্রায় সবগুলো ইম্পর্টেন্ট কথা তারা কাভার করছে এবং সুন্দরভাবে গোছায় তারা লিখছে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার পরে তোমার কোনো কিছু পড়তে তোমার অসুবিধা হবে না, যেখান থেকে পারো বর্ণনাটা পড়ে নিবা, অথবা তোমাদেরকে আমি ক্লাস শেষে স্লাইড দেখাই দিব, আমার স্লাইডের মধ্যেও কিছু বর্ণনা আছে, তোমরা সেই অনুযায়ী চাইলেও বর্ণনাগুলো লিখতে পারবা। আগে প্রসিডিউরগুলো বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। সো লেটস জাস্ট গেট স্টার্টেড। তো ট্রান্সক্রিপশন মানেটা কি, এটা আমরা অলরেডি, আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এটা আমরা অলরেডি মনে হয় জানি, কেননা আমরা সেন্ট্রাল ডগমাতেই পড়ে আসছি ট্রান্সক্রিপশন জিনিসটা কি। আমার কাছে একটা ডিএনএ থাকবে, তাই না? ডিএনএ কীরকম হয় ভাইয়া? ডিএনএ হয় ডাবল স্ট্র্যান্ডেড বা দ্বিসূত্রক। তাহলে আমরা একটা দ্বিসূত্রক ডিএনএ আঁকা ট্রাই করলাম। এই যে দ্বিসূত্রক ডিএনএ থেকে আমি একটা একসূত্রক আরএনএ তৈরি করলাম। আমি একটা একসূত্রক লেখা যাচ্ছে না কেন, আমি একটা একসূত্রক আরএনএ তৈরি করলাম। এইটাই হচ্ছে আমার মূলত ট্রান্সক্রিপশন। তাহলে যদি আমাদেরকে সংজ্ঞা বলা হয় তাহলে আমরা কি বলবো? কিচ্ছু না, যা দেখতেছি তাই বলবো। আরেকটু বাড়ায় বলতে হলে এটাকে একটু বলে দিব যে ডাবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক সিঙ্গেল স্ট্র্যান্ডেড একসূত্রক আরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ক্লিয়ার? দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক আরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এইটা তুমি যদি সুন্দর করে লিখতে পারো, আর এর থেকে বড় ব্যাখ্যামূলক লাইন দিয়ে তোমার আর এটার সংজ্ঞা দাঁড় করানোর দরকার নাই। এছাড়াও আরও অনেকভাবে সংজ্ঞা দেওয়া যায়, যেমন হচ্ছে ডিএনএর গ্রথিত তথ্যকে আরএনএতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ও ইটস ওকে, এভাবে বলা যায় ডিএনএতে যে রাসায়নিক তথ্যগুলো গ্রথিত থাকে সেই তথ্যটা তোমার হচ্ছে আরএনএতে কপি করার প্রসেস, এটাই হচ্ছে কি ট্রান্সক্রিপশন, এসবও বলা যায়। অর্থাৎ একটা সংজ্ঞা অনেকভাবে বলা যায়, বাট আমি যেটা বলছি সেটা বললে মোর দেন এনাফ, এবং এখানে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায় যে আমি দ্বিসূত্রকে ডিএনএ থেকে একসূত্র আরএনএ তৈরি করব। আচ্ছা, এবং আরেকটা কথা চাইলে অ্যাড করতে পারো যে এই ট্রান্সক্রিপশন প্রসেসে একটা মাস্টার এনজাইম থাকে, এই বাদে আর কোনো তেমন এনজাইম থাকে না, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তুমি হয়তো যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছিলে সেখানে অনেক এনজাইম দেখছিলা, তাই না? একটা রেপ্লিসোম দেখছিলা, অর্থাৎ রেপ্লিকেশন কমপ্লেক্স দেখছিলা, যেখানে মাল্টিপল ভ্যারাইটি অফ এনজাইমস অ্যান্ড প্রোটিনস মিলে তোমার পুরা রেপ্লিকেশন প্রসেসটাকে রেগুলেট করতেছিল। কিন্তু মনে রাখবা, এই জায়গায় আরএনএ পলিমারেজ হচ্ছে, মানে বলা যায়
অল ইন ওয়ান মানে মানে অল ইন অল, অল ইন অল মানে বুঝো তো, অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা, মানে সে একাই সব করতে পারে। অর্থাৎ সে এখানে মাস্টার এনজাইম, এখানে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যা কিছু করা লাগে সে একাই মোটামুটি 99% কাজ সে করতে পারে। বুঝা গেছে? তাই আরএনএ পলিমারেজের কথাটা আমরা উল্লেখ করে দিতে পারি যে দ্বিসূত্রক ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় একসূত্রক আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এই লাইনটা কষ্ট করে একটু তোমরা সুন্দর মতো খাতায় তুলে নাও, যেটা আমি লিখলাম না তোমরা অবশ্যই খাতায় তুলে নাও, ঠিক আছে? তুলে নাও। এখন আসি, তোমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া তোমরা মনে করো ট্রান্সক্রিপশন হচ্ছে শুধুমাত্র এমআরএনএ তৈরি করা। না ভাইয়া, কারণ আরএনএর অনেক টাইপ আছে, এমআরএনএ আছে, আরআরএনএ আছে, টিআরএনএ আছে, অর্থাৎ আরও অনেকগুলো আরএনএ আছে। অর্থাৎ সকল প্রকার আরএনএ তৈরির প্রক্রিয়াই কিন্তু আসলে ট্রান্সক্রিপশন। অর্থাৎ তোমরা এই ধারণাটা ভুগিও না যে মনে হয় ভাইয়া এমআরএনএই শুধু তৈরি হয় আরগুলো তৈরি হয় না। ইটস নট লাইক দ্যাট। আমরা আমাদের বই খাতাগুলোতে আলোচনা করি হচ্ছে শুধুমাত্র এমআরএনএ, কারণ আছে। কারণ হচ্ছে এমআরএনএটা কীভাবে তৈরি হয় সেটা জানাটা হচ্ছে আমাদের প্রাইমারি কনসার্ন। অন্যগুলা কিভাবে তৈরি হয় সেগুলোর ইনডেপথ প্রসিডিউর আমাদের দরকারই নাই, আমরা এই লেভেলে তো জানার দরকারই নেই। ইভেন হায়ার ক্লাসের বইগুলো তো এগুলো নিয়ে খুব একটা ডিটেলস আমরা পড়ি না, কারণ ইট ইজ নট নেসেসারি। বাট এটা জানাটা নেসেসারি যে ট্রান্সক্রিপশন মানেই হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, নট অনলি এমআরএনএ। ক্লিয়ার? এই মিসকনসেপশন আমরা দূর করব। আরেকটা কথা তোমাদেরকে জানায় রাখি যে আরএনএ পলিমারেজ কিন্তু আমাদের প্রকৃত কোষে আমাদের প্রকৃত কোষে মোটামুটি 3 ধরনের হয়ে থাকে। আরএনএ পলিমারেজ টাইপ 1 কাজ করতেছে না, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অর্থাৎ 3 ধরনের আরএনএ পলিমারেজ কিন্তু এক্সিস্ট করে। সো এই 3 ধরনের আরএনএ পলিমারেজ এক একজন এক একটা তৈরি করে, অর্থাৎ কেউ এমআরএনএ তৈরি করে, কেউ টিআরএনএ তৈরি করে, কেউ আরএনএ তৈরি করে, ঠিক আছে? সো এদের এক একজনের কাজ হচ্ছে এক এক রকম। তো ইউক্যারিওটিক সেল বা আমাদের হিউম্যান সেলে হচ্ছে এরকম 3 প্রকার, কিন্তু প্রকৃত কোষে 3 প্রকার, কিন্তু আদি কোষে কিন্তু আরএনএ পলিমারেজ এক ধরনেরই থাকে, ঠিক আছে? সো তার মধ্যে আরএনএ পলিমারেজ 2টা হচ্ছে আসলে মূলত আমাদের এমআরএনএ তৈরি করে, যেটা নিয়ে আমরা আজকের ক্লাসে পড়বো যে কীভাবে এমআরএনএ তৈরি হয়। আমরা কিন্তু আসলে ট্রান্সক্রিপশন প্রসেস বলতে গেলে আমরা শুধুমাত্র এমআরএনএ কীভাবে তৈরি হয় সেটা পড়ি। তো এই জন্য আমাদের মিসকনসেপশন তৈরি হয়ে যায় যে শুধুমাত্র এমআরএনএ তৈরি করা মনে হয় আমাদের ট্রান্সক্রিপশন, বাট নট লাইক দ্যাট। আমরা সকল প্রকার আরএনএর কথা এখানে ইনক্লুড করব। আচ্ছা, এখন আসো প্রয়োজনীয় উপকরণ। তোমাদের বইয়ে দেওয়া আছে, এখানে আমি আমার মতো করে লিখছি যে দেখো যে আমাদের কিছু এখানে নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের একটা ডিএনএ টেমপ্লেট লাগবে, অর্থাৎ একটা ডিএনএর ছাঁচ লাগবে, যাকে দেখে আমি আমার এমআরএনএটা তৈরি করব। আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড প্রোটিন এবং এনজাইমগুলো আমাদের লাগবে। একটা ইনিশিয়েটিং নিউক্লিওটাইড লাগবে এবং ম্যাঙ্গানিজ আয়ন এবং তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, এই 2 ধরনের আয়ন আমাদের মোটামুটি প্রয়োজন পড়বে। সো আমরা একটু এগুলো এমসিকিউর খাতিরে দেখে রাখবো যে কী কী জিনিসপত্রগুলো আমাদের লাগতেছে, বাট এটা তোমাদের মুখস্থ করার দরকার নাই, তোমরা জাস্ট এক নজরে দেখে রাখো যে কী কী লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে 2টা খুবই চমৎকার কম্প্যারিজন তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা তোমাদের কনসেপ্ট, এটা তোমাদের কিসের জন্য দরকার? এটা তোমাদের দরকার হচ্ছে কনসেপ্টের জন্য। এটা ভেরি ক্রুশিয়াল ফর ইউর কনসেপশন, তোমাদের কনসেপশনের জন্য এটা ভেরি ভেরি ক্রুশিয়াল, ভেরি ভেরি ক্রুশিয়াল। দেখো, রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। যেমন রেপ্লিকেশন করতে গেলে একটা প্রাইমারের দরকার পড়ে, কিন্তু ট্রান্সক্রিপশনে কোনো প্রাইমারের দরকার পড়ে না। আমরা এই জিনিসগুলো খেয়াল করি, এই জিনিসগুলো বইয়ে এভাবে লেখা নাই। বইয়ে হয়তো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনের পার্থক্য লেখা আছে, বাট অনেক আননেসেসারি জিনিসপত্র লেখা আছে। বাট আমি তোমাদেরকে আরও কিছু তোমাদের খেয়াল করাই দিচ্ছি যে কি এই 2টার মধ্যে বেসিক ডিফারেন্স, এবং এই ডিফারেন্সগুলো পড়তে পড়তে কিন্তু 2জনের
প্রসিডিউর সম্পর্কে তোমার একটা আরও ভালো ধারণা ক্রিয়েট হবে। যেগুলো ধারণা ছিল সেগুলো আরও পোক্ত হবে এবং যেগুলো নাই সেগুলো আরও জানা হবে। দেখো এইটার জন্য কি দরকার, প্রাইমার লাগে। আমরা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম আমাদের প্রাইমারটা লাগে, আর ট্রান্সক্রিপশনের জন্য এরকম কোনো প্রাইমার লাগবে না। রেপ্লিকেশনে আমাদের মূলত হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে এবং এটার পাশাপাশি আমাদের রেপ্লিসোম লাগবে, অর্থাৎ আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্সের আলাদা এলিমেন্ট যা কিছু আছে সব কিছু আমাদের লাগবে। আর এখানে মোটামুটি আরএনএ পলিমারেজ এনজাইম একটা হইলে এনাফ। আরএনএ পলিমারেজ, আরএনএ এপি মানে আরএনএপি মানে হচ্ছে আরএনএ পলিমারেজ, ডিএনএ পি মানে হচ্ছে ডিএনএ পলিমারেজ। ওকে, সো এইগুলো লাগতেছে। তারপরে খেয়াল করো, আমি এটাকে বললাম হচ্ছে নন সিলেক্টিভ প্রসেস, আর এটাকে বললাম হচ্ছে সিলেক্টিভ প্রসেস। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটার অর্থ কী দাঁড়ালো, সিলেক্টিভ প্রসেস এবং নন সিলেক্টিভ প্রসেস। এটা তোমাদেরকে আইডিয়া ক্লিয়ার করতে সাহায্য করবে। আমি একটা কথা বলবো যে এই জিনিসগুলো তুমি যদি মুখস্থ না করো, আমি বলবো কোনো সমস্যা নেই, বাট ধারণাগুলো ক্লিয়ার রাখো। আর ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা, তাদের জন্য আরও সুবিধা হবে এই ক্ষেত্রে যে আমি একদম এগুলো ইংলিশ টার্মে লিখছি, ঠিক আছে। আর বাংলা ভার্সনের জন্য অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো তোমার পরীক্ষার হলে সেভাবে লিখতে হবে না। আর তোমরা চাইলে বাংলা করে লিখতেই পারবা। সিলেক্টিভ মানে কি, একটা নির্দিষ্ট, তাই না, নির্দিষ্ট জায়গায় হয়। এখন নন সিলেক্টিভ প্রসেস এবং সিলেক্টিভ প্রসেস কেন বলা হয়েছে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। আসো ভাইয়া, আমরা যখন রেপ্লিকেশনের বেলায় দেখি ঘটনাটা কি ঘটে, এটা একটা ডিএনএ, তাই না, তারপর হচ্ছে ডিএনএর একটা সূত্রক, এটা হচ্ছে আরেকটা সূত্রক ধরো। আচ্ছা, আমি সুন্দর করে আঁকি নাই, সুন্দর করে আঁকা দরকার ছিল। আচ্ছা, একটু মুছেই দিই, অন্যায় যেহেতু করেছি মাসুল আমাকে দিতেই হবে। তো এটা ধরো আমার একটা ডিএনএ। তো এই ডিএনএর আমরা ধরো রেপ্লিকেশনের ক্ষেত্রে কি হয় যে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়, এটা আলাদা হয়, এটা আলাদা হয়। দুইটা স্ট্র্যান্ডের এগেনিস্টে আমার একটা সম্পূরক সূত্রক তৈরি হয়, তাই না, এবং তারা একসাথে আবার বাইন্ড করে একটা নতুন ডিএনএ তৈরি করে ফেলে, যেটাকে আমরা সেমি কনজারভেটিভ প্রসেস বলছি। ঠিক না বেঠিক? কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা দেখবা তুমি, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা দেখবা, একটা মজার ব্যাপার দেখবা যে ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা আরেকটা এটা আরেকটা স্ট্র্যান্ড ধরো, হ্যাঁ। তো সে টু সে এই জায়গাটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জিন আছে, এই জায়গাটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জিন আছে। কাঙ্ক্ষিত জিন বলতে যেই জিনটাকে আমরা চাচ্ছি টু বি ট্রান্সক্রাইবড, মানে এই জিনটাকে আমি ট্রান্সক্রিপশন করতে চাচ্ছি, জিন টু বি ট্রান্সক্রাইবড, মানে আমি এটাকে ট্রান্সক্রাইব করতে চাচ্ছি বা ট্রান্সক্রিপশন করতে চাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি পরবর্তীতে প্রোটিন তৈরি করবো। আমার এই জিনটা আমার দরকার, এই জিন থেকে আমার প্রোটিনটা বের করে আনা দরকার। এই জিন যেই প্রোটিনটা চাচ্ছে, অর্থাৎ এই জিনটার এক্সপ্রেশন দরকার। আমরা যদি আরেকটু ভালো করে বলি, এই জিনটার এক্সপ্রেশন করা দরকার, এই জিনটার এক্সপ্রেশন আমার করা দরকার। মোট কথা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে ঘটনা ঘটতে পারবে এক্স্যাক্টলি এতটুকু পয়েন্ট, এক্স্যাক্টলি এই এতটুকু পয়েন্টের ট্রান্সক্রিপশন হবে, অর্থাৎ এতটুকু অংশের ট্রান্সক্রিপশন হইতে পারবে। পুরা ডিএনএর স্ট্র্যান্ডের কোনো ট্রান্সক্রিপশনের দরকার নাই, পুরা ডিএনএ স্ট্র্যান্ডের ট্রান্সক্রিপশন করার কোনো দরকার পড়বে না। এই এতটুকু অল্প জায়গার ট্রান্সক্রিপশন করে এখান থেকে প্রোটিন বের করে নিয়ে আসতে পারবে, এখান থেকে আগে এমআরএনএ থেকে প্রোটিনটা বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু রেপ্লিকেশনের ক্ষেত্রে এরকম কোনো সুবিধা নাই। তুমি যখন রেপ্লিকেশন করবা, এই এতটুকু অংশে রেপ্লিকেশন করতে পারবা না। তোমার জন্য রেপ্লিকেশন করার দরকার পড়ে, তখন তোমাকে এই স্ট্র্যান্ড পুরাটা রেপ্লিকেট করতে হবে, এই স্ট্র্যান্ড পুরাটা রেপ্লিকেট করতে হবে। বুঝা গেছে? এই স্ট্র্যান্ড পুরাটা রেপ্লিকেট করতে হবে, অর্থাৎ এখানে আমি এতটুকু করব, হবে না। সো এই জিনিসটা করা সম্ভব নয়। সো দিস ইজ নন সিলেক্টিভ, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় হয় না। একটা স্ট্র্যান্ড বা একটা সূত্রকে নির্দিষ্ট জায়গায় আসলে রেপ্লিকেশন ঘটানো সম্ভব না। বাংলায় যদি বলে দিলাম, বাংলায়ও বলে দিলাম, যাও ঠিক আছে, এখন আর কঠিন মনে হবে না। কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে একটা ডিএনএ সূত্রকের একটা নির্দিষ্ট স্থানে এই ট্রান্সক্রিপশন ঘটানো সম্ভব। সো দিস ইজ সিলেক্টিভ প্রসিডিওর। বুঝা গেছে? আবার আসো হাই ফিডিলিটি। হাই ফিডিলিটি মানেটা কি বোঝাচ্ছে আমি একটু তোমাদেরকে ইজি করে বলি। যে হাই ফিডিলিটি মানে হচ্ছে, হাই ফিডিলিটি অর্থ হচ্ছে লো চান্স অফ ইরর, লো চান্স অফ ইরর, অর্থাৎ ইরর
তৈরি করার, অর্থাৎ আমরা বলতে ভুলের সম্ভাবনাটা হচ্ছে কম। কেন কম? হাই ফিডিলিটি শব্দের অর্থ হচ্ছে এই প্রসিডিউরটা খুবই খুবই স্পেশালাইজড একটা প্রসিডিউর, খুবই মানে মানে এমন একটা প্রসেস যেখানে চান্স অফ ইরোর খুবই কম হবে। ফিডিলিটি বেশি মানে হচ্ছে চান্স অফ ইরোর কম হবে, অর্থাৎ ভুলের সম্ভাবনা কমে যাবে। কেন হয়? কারণ ডিউ টু আমার প্রুফ রিডিং অ্যাক্টিভিটির জন্য। প্রুফ রিডিং অ্যাক্টিভিটি কার আছে বলো তো? ডিএনএ পলিমারেজ এনজাইমের। আর এই ডিএনএ পলিমারেজ এনজাইম কোন প্রক্রিয়াকে প্রভাবিত করতেছে? এই রেপ্লিকেশনকেই। তো এই জন্য তোমার হচ্ছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি অফ, দেখা যাচ্ছে না কি জন্য বুঝতেছি না, মেজাজটা গরম লাগতেছে। ডিএনএ পলিমারেজ। সো ডিএনএ পলিমারেজ এই এনজাইমটার একটা প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে সে ওইটা ভুল করলে নিজের ভুল নিজেই সংশোধন করে ফেলতে পারে, যার কারণে এই প্রসিডিউর শেষ হওয়ার পরে তুমি তেমন কোনো ভুল খুঁজে পাবা না। চান্স অফ ইরর ভেরি মাইনর, যেটা বলা হয় 10⁻39, অর্থাৎ একের পরে যদি তুমি 0 পয়েন্টের পরে মানে দশমিকের পরে যদি তুমি 39টা শূন্য দিয়ে তারপরে 1 বসাও, যেটা হবে চান্স অফ ইরর হচ্ছে তত পার্সেন্ট। বেসিক্যালি এত কম, বুঝতে পারতেছো? তো তাও ইরর হয় না এমন না, বিষয়টা এই হলো ঘটনা। আর এই ক্ষেত্রে লো ফিডিলিটি, অর্থাৎ বুঝতেই পারতেছো ফিডিলিটি লো মানে হচ্ছে চান্স অফ ইরর অনেক বেশি হাই। চান্স অফ ইরর হাই কেন হাই বলো তো ভাইয়া? কারণ হচ্ছে এখানে আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করে এবং এই এনজাইমের কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নাই ভাই। এই এনজাইমটার কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নাই। বুঝে গেছে? এই কারণে হচ্ছে ইরর হওয়ার চান্সটা বেশি। আবার আসো, নো নিড অফ পোস্ট রেপ্লিকেশন মডিফিকেশন, অর্থাৎ একটা রেপ্লিকেশন পরবর্তী কোনো মডিফিকেশন বা পরিবর্তনের প্রয়োজন পড়ে না। কিন্তু এই ক্ষেত্রে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন পরবর্তী একটা পরিবর্তন বা মডিফিকেশন দরকার পড়ে। বুঝতে পারতেছো? আচ্ছা, এই প্রসেসটা হয় বাই ডিরেকশনাল। আমরা খেয়াল করলে মনে থাকার কথা, আমাদের একটা রেপ্লিকেশন বাবল তৈরি হচ্ছিল, একটা ওরি পয়েন্ট, এই পয়েন্ট থেকে এদিকেও যেমন রেপ্লিকেশন হয়, এই পয়েন্ট থেকে এদিকেও রেপ্লিকেশন হতো, তাই না? সো এই জন্য এটা হচ্ছে বাই ডিরেকশনাল। এটা আমাদের বইয়ে আমরা হয়তো আমরা জানি না, বইয়ে ওভাবে লেখা নাই, কিন্তু এটা কিন্তু ইউনিডিরেকশনাল ট্রান্সক্রিপশন, কারণ একটা পয়েন্ট থেকে শুরু হয় এবং সেখান থেকে চলতে থাকে যে কোনো একটা নির্দিষ্ট দিকে। বুঝছো? আবার এইটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল প্রসিডিউর, আর এটা হচ্ছে একটা অ্যাসিমেট্রিক্যাল প্রসিডিউর। এখন কেন ব্যাপারটা ভাইয়া? দেখো, সিমেট্রিক্যাল প্রসিডিউর তুমি নিজেই বুঝতে পারবে যে এটা কেন সিমেট্রিক্যাল প্রসিডিউর বলছে। দেখো, বেসিক্যালি এই স্ট্র্যান্ড আরেকটা, দুইটা স্ট্র্যান্ডই হচ্ছে কি হয়, আলাদা হয়ে দুই স্ট্র্যান্ডের সাথে হচ্ছে একটা সম্পূরক সূত্র তৈরি হয়, এই নতুন দুইটা ডিএনএ তৈরি হইল। অর্থাৎ দুইটা সূত্রকেরই সম্পূরক সূত্রক তৈরি হইল, দুইটা ডিএনএ সমানভাবে রেপ্লিকেটেড হইল। ঠিক না বে ঠিক? কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা হবে, ধরো এইটা হচ্ছে আমাদের ডিএনএর একটা সূত্রক, ধরো এইটা হচ্ছে ডিএনএর আরেকটা সূত্রক। এখন সবার আগে আলাদা করো, এই জিনিসগুলোকে আলাদা করলাম। মজার ব্যাপার হচ্ছে, ধরো আমার দরকার হচ্ছে এইটাকে ট্রান্সক্রাইব করা, এটাকে ছাঁচ হিসেবে ধরছে, এইটা হচ্ছে আমাদের ডিএনএ টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট ডিএনএ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ ছাঁচ ডিএনএ। তো যাকে আমি ছাঁচ ধরবো, শুধুমাত্র সেই সূত্রকটারই শুধুমাত্র সেই সূত্রকটার এগেনিস্টেই আমার এমআরএনএ তৈরি হবে। এই যে আমার এমআরএনএ, কিন্তু এইটার এগেনিস্টে কোনো এমআরএনএ তৈরি হবে না,
কারণ এইটা চান্স হিসেবে ধরছে হচ্ছে এটাকে ধরি নাই, তাই এটার এগেনিস্টে কোনো এমআরএনএ তৈরি হবে না। অর্থাৎ দুইটা স্ট্র্যান্ড সমানভাবে ট্রান্সক্রাইব হইল না, একজন ট্রান্সক্রাইব হইল আরেকজন ট্রান্সক্রাইব হইল না। ব্যাপারটা বুঝছো? দুইটা স্ট্র্যান্ডের মধ্যে আমি বৈষম্য করলাম, তাহলে এটাকে সিমেট্রিক্যাল প্রসিডিওর হইল, সমতা হইল না। অর্থাৎ একটা স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব হইলো আরেকটা স্ট্র্যান্ড হইল না, এরকমই হয়। কিন্তু রেপ্লিকেশনের বেলায় কি হয়, দুইটা স্ট্র্যান্ডই হচ্ছে সমানভাবে রেপ্লিকেশনে পার্টিসিপেট করে। বোঝা গেল? সো এই জন্য সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল কথাবার্তা। সেমি কনজারভেটিভ অ্যান্ড হচ্ছে ফুললি কনজারভেটিভ। একটু খেয়াল করলে দেখবা যে যখন আমার এমআরএনএটা তৈরি করা হয়ে যায়, তখন এমআরএনএটা সুন্দর মতে এই দুইটা ডিএনএ ফাঁক থেকে বাইর হয়ে যায়, এই দুইটা ডিএনএ আবার জোড়া লেগে যায়, সুন্দর মতে আবার জোড়া লেগে যায়, ঠিক আছে? আবার আগের ফর্মে ফিরে আসছে, দেখছো? আবার আগের ফর্মে ফিরে আসছে, আগে যেরকম ছিল দেখতে আবার শেষেও সেরকমই দেখতে ডিএনএটা। অর্থাৎ ডিএনএর কোনো পরিবর্তন ঘটে না, জাস্ট মাঝখান দিয়ে হচ্ছে এসেছিলাম একা যাবো একা, মাঝখানে কিছু আজব লোকদের সাথে দেখা, ঠিক আছে? সো এরকম ব্যাপারটা, মাঝখানে কিছু এমআরএনএ তৈরি করছিল, এই এমআরএনএটা তৈরি হওয়ার পর এমআরএনএটা মাঝখান থেকে ফাঁক দিয়ে বাইর হয়ে যাবে, বাইর হয়ে যাওয়ার পর তারা আবার নিজেদের মধ্যে জোড়া বাঁধবে। এই প্রসেসটাকে কি বলে মনে আছে তো? রিঅ্যানিলিং, তাই না? আবার তারা দুইটা স্ট্র্যান্ড একসাথে জোড়া বেঁধে যাবে, অর্থাৎ রিঅ্যানিলিং হবে, আগের মতো দেখতে ডিএনএটা হয়ে যাবে। সো ট্রান্সক্রিপশানে ফুললি কনজারভেটিভ। কিন্তু সেমি কনজারভেটিভ কেন ছিল চিন্তা করে দেখো। কারণ দেখো দুইটা যে ডিএনএ তৈরি হইলো, দেখো ডিএনএর আধা চেহারা আগের মতো আছে, আবার আধা চেহারা নতুন হয়েছে। অর্থাৎ এই যে এই কালারটা, এই কালারের স্ট্র্যান্ডটা তো নতুন হয়েছে, তার মানে 50% আগের মতো আছে ডিএনএ, 50% এখন আর নাই, নতুন হয়েছে। সো এই জন্য দিস ইজ সেমি কনজারভেটিভ অ্যান্ড দিস ইজ ফুললি কনজারভেটিভ। বুঝে আসছে? আমার মনে হয় বুঝে আসার কথা। সো এই জন্য এই দুটো প্রসিডিউরের মধ্যে হচ্ছে মোটামুটি এই সকল পার্থক্যগুলা, মৌলিক পার্থক্যগুলা বিদ্যমান। আমরা যদি একটু ইফ উই লুক এট দিস ভেরি কেয়ারফুলি, সো আমার কাছে মনে হয়েছে আমি তোমাদের দুটা প্রসিডিউর সম্পর্কে একটা আগে ধারণা দেওয়া দরকার, দুজনের মধ্যে তুলনামূলক এই আলোচনাটা করা দরকার, নাইলে তোমরা দুইটা প্রসিডিউর সম্পর্কে অনেক ধরনের মিসকনসেপশনে ভুগবা ফর শিওর। ওকে, সো আমার বক্তব্য শেষ, আমি বক শেষ করলাম। এখন আমরা আসি, পরীক্ষার খাতায় আমাকে লিখতে হবে ট্রান্সক্রিপশনের ধাপগুলো লেখো। বুঝে আসছে? পরীক্ষার খাতায় আমার কি লিখতে হবে? ট্রান্সক্রিপশনের ধাপগুলো লেখো। সো আমি এই ক্ষেত্রে খুবই সুন্দর করে তোমাদেরকে ধাপগুলো লেখাই দেবো। সো আমরা আলোচনা করব দুইটা ব্রড হেডিংয়ের আন্ডারে। একটা হচ্ছে ফরমেশন অফ প্রি এমআরএনএ। এমআরএনএ যখন তৈরি করে, এই এমআরএনএটা প্রথমেই কিন্তু একদম ফাইনাল এমআরএনএ তৈরি করা সম্ভব হয় না, সে আগে একটা প্রি এমআরএনএ তৈরি করে, যেটাকে বলা হয় প্রাথমিক এমআরএনএ বা প্রি এমআরএনএ, প্রাইমারি এমআরএনএ অথবা প্রি এমআরএনএ, অথবা হায়ার ক্লাসের বইগুলোতে অনেক সময় বলা হয় প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। সো এটাও চাইলে মনে রাখতে পারো, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট একই কথা, কথা একই। ঠিক আছে, আমার মনে হয় বোঝার কথা। হ্যাঁ, তো এই এমআরএনএটা আগে তৈরি করলাম, আধা সাদা এই এমআরএনএটা তৈরি করলাম, যেখানের মধ্যে আমার এটা ফুল ফাইনাল এমআরএনএ তৈরি হয় নাই, প্রি এমআরএনএ তৈরি করলাম। এই প্রি এমআরএনএর উপর আমি কিছু মডিফিকেশান করব, ট্রান্সক্রিপশনাল। সো এটার উপর আমি কিছু মডিফিকেশান করব, সো এই হচ্ছে আমার সেকেন্ড প্রসিডিওর, ওকে? আচ্ছা, খেয়াল করো, তো এই দুইটা প্রসেসের মধ্যে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছি হেডিংগুলোকে, ইনিশিয়েশন, চেইন ইলংগেশন, টার্মিনেশন। আর এটার আবার তিনটা হেডিংয়ে ভাগ করছি, ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং। তুমি আপাতত হেডিংগুলোর নাম লেখো, কিচ্ছু না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি একটু ধাপে ধাপে তোমাকে বুঝিয়ে দিব, একটু ওয়েট করো। আচ্ছা, তো শুরুতে আমরা করব হচ্ছে প্রি এমআরএনএ তৈরি, তাই না? তো এখানে আমাদের প্রথম স্টেপ কি তাহলে? প্রি এমআরএনএ তৈরির ভিতরে ইনিশিয়েশন বা প্রারম্ভিকরণ বা সূচনা। তো শুরুতে আমরা কি করব? আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ যে তৈরি যে প্রক্রিয়াটা, ট্রান্সক্রিপশনটা শুরু করতে হবে। তো এই শুরুটা কিভাবে হয়? ডিএনএ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা স্পেশাল প্রোটিন ছিল যেটা ওরি আইডেন্টিফাই করতো, এবং ওই ওরি পয়েন্টটাতে তারা ডিএনএর প্যাচ খোলা শুরু করতো।
অবশ্যই তারাও ডিএনএ প্যাচ খোলা শুরু করবে, বাট এই পয়েন্টটার নাম এখানে আর ওরই হবে না। সো এটা কীভাবে তাহলে মানে সূচনা করবে? তো আমরা আসি, সূচনা করার ওয়ে হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট কথাটা প্রোমোটার সিকোয়েন্স। কথাটা লিখি আমি এখানে, প্রোমোটর সিকোয়েন্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা। প্রোমোটার সিকোয়েন্স জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে এই যে এমআরএনএটা, সরি ডিএনএটা, এখনও তো এমআরএনএ তৈরি হয় নাই, এখনও এমআরএনএ তৈরি হয় না। ধরো সেইটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। সো ডিএনএর ভিতরে কিছু বেস সিকোয়েন্স আসবে, এমন কিছু স্পেশাল বেস সিকোয়েন্স আসবে যেইগুলোকে আমরা বলবো প্রোমোটর সিকোয়েন্স। স্পেশাল কিছু ক্ষারকের এমন কিছু সিকোয়েন্স আসবে যেগুলোকে আমরা বলবো প্রোমোটার সিকোয়েন্স। এবং এই প্রোমোটার সিকোয়েন্সের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেগুলো খুব রিপিটেটিভ হয়। কীরকম? যেমন এগুলোর অনেকগুলো উদাহরণের মধ্যে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে টাটা বক্স। এগুলোকে বলা হয় টাটা বক্স। টাটা বক্স কীরকম? যেমন টি এ টাটা, টি এ টাটা, এরকম টাটা কথাটা অনেকবার আসবে। তো এইরকম যেই জায়গাগুলো এরকম টাটা 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 অনেকগুলো লেখা আছে, তো এই বক্সগুলোকে আমরা বলতে পারি টাটা বক্স। অর্থাৎ এই একটা বক্স বা এই একটা রিজিয়নের মধ্যে বা এই একটা অঞ্চলের মধ্যে অসংখ্যবার বা অনেকবার রিপিটেডভাবে এই টাটা শব্দটা আসছে। সো এই সিকোয়েন্সগুলো দেখে আরএনএ পলিমারেজ টার্ন অন হয়। ঠিক আছে, আমরা তো জানি যে কি বলবো, যে কোনো একটা প্রক্রিয়া শুরু করতে গেলে একটু মোটিভেটেড হওয়া লাগে, একটু টার্ন অন হওয়া লাগে, তাই না? সো এই টার্ন অনটা হয় হচ্ছে আরএনএ পলিমারেজের এরকম টাটা বক্স দেখে, কখনো বা ক্যাট বক্স দেখে। ক্যাট বক্স মানে বুঝতে পারতেছো, CAAT সিকোয়েন্স, CAAT সিকোয়েন্স। কি যে হচ্ছে, এরকম রিপিটেডভাবে অনেকবার চলতেই থাকবে জিনিসটা। সো এরকম, হ্যাঁ। তারপর আবার জিসি বক্স, তো এরকম অনেক ধরনের বক্স আছে। এগুলো তোমাদের লেভেলে তোমাদের বইয়ে লেখা নেই, বাট আমি একটু লিখে দিলাম যে এরকম কিছু স্পেশাল প্রোমোটার সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সগুলো দেখে আরএনএ পলিমারেজ অ্যাক্টিভেটেড হয় এবং সেইখানে গিয়ে পাক খোলা শুরু করে। তাহলে কথাটা বোঝা গেল? তাইলে আমরা একটু দেখাই তোমাকে, যে ধরো আমার এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড রাখলাম হচ্ছে হলুদ দিয়ে, ধরো এখানে পাক খুললো, ধরো আরেকটা দিলাম হচ্ছে এটা দিয়ে, পাক খুললো, তাইলে আমার এইখানে যে সিকোয়েন্সটার নাম হচ্ছে প্রোমোটার সিকোয়েন্স। এখানে একটা সিকোয়েন্স থাকবে যেটাকে আমরা বলবো প্রোমোটার সিকোয়েন্স। এই প্রোমোটার সিকোয়েন্সে কে কাজ করবে? আমি এখানে বলছি সব কাজ হচ্ছে আরএনএ পলিমারেজের কাজ, এখানে আর অন্য কারো কাজ না। তাহলে এখানে আরএনএ পলিমারেজ এসে কি করবে? ডিএনএর প্যাচ খোলা শুরু করবে। অর্থাৎ ডিএনএ মেল্টিং বলো বা ডিএনএর আনওয়াইন্ডিং বলো বা প্যাচ খোলা বলো, পাক খোলা বলো, মানে এগুলো শুরু করবে। প্রোমোটার সিকোয়েন্সে এসে তারা আস্তে আস্তে এবার প্যাচ খোলা শুরু করছে। এই প্রোমোটার সিকোয়েন্স যে জায়গাটা, এই জায়গাটা দেখে প্রোমোটার সিকোয়েন্স দ্বারা আরএনএ পলিমারেজ অ্যাক্টিভেটেড হয়েছে। তো সেখান থেকে হচ্ছে ডিএনএর পাক খোলা শুরু হবে। সো জাস্ট এইটাই হচ্ছে সূচনা। ঠিক আছে, এখনও বড় জায়গা ধরে পাক খোলা শুরু হয়নি। তো আসি আমরা যখন চেইন ইলঙ্গেশন করব, তাহলে সেকেন্ড স্টেপ আমাদের চেইন ইলঙ্গেশন। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে চেইন ইলঙ্গেশন, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি শিকল দীর্ঘকরণ। শিকল লম্বাকরণ, শিকল দীর্ঘকরণ, যাই বলো, বাংলাগুলা লিখতে অড লাগে, ইংলিশটাই পশ লাগে আসলে। চেইন ইলঙ্গেশন, তো তোমরা চাইলে একই সাথে বাংলা ইংরেজি দুটি একসাথে লিখলে টিচার আর ইমপ্রেসড হবে যে তুমি আসলে জানো প্রসিডিওরগুলো খুব ভালো মতে। সো যারা বাংলা ভার্সনের, অর্থাৎ মানে ম্যাক্সিমাম হয়তো বাংলা ভার্সনের, সো তারা এই প্রসেসগুলো লেখার সময় ইংলিশ টার্মগুলো সহ যদি ইউজ করতে পারো ব্র্যাকেটে, মোর বেটার। সো আমি সেগুলো শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন আসলে দেখো যে চেইন ইলঙ্গেশনে কি হয় এক্স্যাক্টলি। আমরা এখন মানে পাক খোলা জায়গাটা একটু বড় করে দেখাই, যেহেতু এখানে চেইন ইলঙ্গেশন হবে। তাহলে পাক খোলা জায়গাটা অনেক বড় অঞ্চল জুড়ে দেখাচ্ছি।
এই হলো ঘটনা। তারপরে তো এখন আমাদের মূল কনসার্ন হচ্ছে, আমরা একটা কথা বলছিলাম ট্রান্সক্রিপশনে যে কোনো একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড কখনো ট্রান্সক্রাইব হয় না, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা স্ট্র্যান্ড হয় এইটা না হয় এইটা, যে কোনো একটা স্ট্র্যান্ডকে আমার ধরো হচ্ছে তোমার উপরেরটা হচ্ছে 3' to 5', আর নিচেরটা ধরো 5' to 3', সে টু সে ধরে নিলাম। তো আমাদের কনসার্নটা কোন জায়গায়, যে কোনটা হবে 3' to 5' স্ট্র্যান্ডটা হবে নাকি 5' to 3' স্ট্র্যান্ডটা হবে আমাদের টেমপ্লেট ডিএনএ, কোনটা আসলে আমাদের টেমপ্লেট ডিএনএ হবে, এটা আমাদের এখন একটু ডিসাইড করা দরকার। কারণ আমরা যদি এখন ডিসাইড না করি তাহলে কোন সূত্রকে ধরে আমরা চেইন ইলাঙ্গেশনটা করব, তাই না? তাহলে আমাদের এখন এই স্টেপে আমাদের সবার আগে সিদ্ধান্ত নিতে হবে কাকে আমি টেমপ্লেট ডিএনএ বানাবো। সিদ্ধান্ত নেওয়ার কাজটা অনেক কঠিন, এবং বলতে গেলে এইখানেই আমি বলতে পারি ইন্টারমিডিয়েটার, ইভেন আমিও যখন ইন্টারে পড়তাম আমারও কিছু মিসকনসেপশন ছিল। 99% স্টুডেন্টের কিছু মিসকনসেপশন হবে, আমি যেগুলো তোমাকে ভেঙে দিব, একদম হাতে নাতে ভেঙে দিব। আসো, ধরে নাও উপরের স্ট্র্যান্ডটা হচ্ছে একটা কোডিং স্ট্র্যান্ড, অথবা না সরি টু সে, ধরে নাও 5' to 3' স্ট্র্যান্ডটা হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড। ম্যাক্সিমাম জিনের জন্য এটাই হয় যে এটা হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড, ধরে নাও এটা একটা আমাদের কোডিং স্ট্র্যান্ড। যেইটা কোডিং স্ট্র্যান্ড না সেটা তাহলে অপরটা হবে নন কোডিং স্ট্র্যান্ড। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া কোডিং স্ট্র্যান্ড নন কোডিং স্ট্র্যান্ড, আমি তো আবারও বুঝতেছি না জিনিসটা কি। দেখো ধরো এইখানে বেস সিকোয়েন্সটা কীরকম আমি তোমাকে দেখাই। ধরো কালার কালি নেয় না জায়গায়, আচ্ছা সে টু সে AOG CCU, তারপর হচ্ছে AAU, তারপর হচ্ছে CUG UCA, ধরো হ্যাঁ এরকম করে আমার অনেকগুলো বেস সিকোয়েন্স আছে ধরে নাও। তো এই যে বেস সিকোয়েন্সটা এইটাই হচ্ছে আমাদের আসল কোড, এই জায়গা হচ্ছে আসল আমাদের জেনেটিক কোডটা লেখা, এইটাই হচ্ছে আমাদের আসল জেনেটিক কোড। এই কোডটা থেকেই আমাদের হচ্ছে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে। এইটার অপোজিটে যে কোডগুলো আছে, ধরো এ এর পরিবর্তে কী হবে, এ এর সাথে GL লাগে, ইউ এর সাথে TS এর সাথে কার লাগতো, এল লাগতো, অর্থাৎ টি আর ইউ হচ্ছে রিপ্লেসেবল। চিন্তা করবা, আমরা তো জানি যে টি বা থায়ামিন কখনোই RNA-তে থাকবে না। আচ্ছা এই ইউ লিখলাম কী জন্য, এখানে একটু ঝামেলা লাগাই দিছি, দাঁড়াও। এখনও তো আমরা DNA-তে আছি, DNA-তে তো ইউ থাকবে না, সরি আমরা একটু ভুল করছি, ভুলগুলা মাফ করে দাও। ইউ লেখা যাবে না এখনও, যেখানে যেখানে ইউ লিখছি বিশাল বড় ভুল করছি। আচ্ছা ধরো ATG টি, ধরো এ, তারপর হচ্ছে GCT AT, ধরো এরকম লেখা। তারপরে হচ্ছে GA, তারপর হচ্ছে CGA, তারপর হচ্ছে ধরো এর সাথে কার লাগবে টি, জি সাথে কার লাগবে সির সাথে টির সাথে জির সাথে হচ্ছে সি, তারপর হচ্ছে আমার এখানে TAT। তো এই হলো আমাদের মূল ঘটনা। তো আমাদের 5' to 3' যে স্ট্র্যান্ডটা, ধরো এটাই হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড, কারণ এটার মধ্যে কী আছে ভাইয়া বললাম, জেনেটিক কোড আছে। এইটাই হচ্ছে আমাদের মূল জেনেটিক কোড। এটার অপোজিটে যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে যে কোডটা আছে এটা আমাদের কোডিং স্ট্র্যান্ড না, কারণ এটা আমাদের জেনেটিক কোড না, আসল কোডটা না। আসল কোড হচ্ছে এইটা হচ্ছে তার আয়না প্রতিবিম্ব বলতে পারি, আয়নাতে যেটা তার রিফ্লেকশন দিতেছে এইটা, বাট মূল হচ্ছে এইটা, এমনভাবে চিন্তা করি। তাহলে
আমি যদি কোডিং স্ট্যান্ডটাকে টেমপ্লেট ধরি, সে টু সে আমরা ধরি এগুলো লেখার দরকার নেই, তোমাকে বলতেছি ধরি কোডিং স্ট্যান্ডটাকে আমি টেমপ্লেট বানাবো, মানে অর্থাৎ ছাঁচ ডিএনএ বানাবো, টেমপ্লেট ডিএনএ বানাবো। তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে ঘটনা এই ঘটতো যে আমি কোডিংরে ধরছি, ধরো সে টু সে এ টি সি সি জি, এইটা হচ্ছে আমাদের কোড, এটা আমার কোডিং স্ট্যান্ড। কিন্তু এইটারে টেমপ্লেট ধরে আমি যেটা বানাবো এমআরএনএ, সেইটার মধ্যে কি আসবে? কমপ্লিমেন্টারি অংশ পুরাটা, টি তো বলা যাবে না, টি এর পরিবর্তে ইউ আসবে, এ আসবে, জি আসবে, সি আসবে, কারণ আরএনএর মধ্যে টি থাকবে না, থাইমিন থাকবে না, আমরা জানি। তাহলে এই হবে তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তাহলে এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটার মধ্যে কি আলটিমেটলি আমার কোডটা কি সংরক্ষিত থাকলো না, আবারও আয়না প্রতিবিম্বে ফিরে গেছি। এইটা দিয়ে তো আমার প্রোটিন তৈরি হবে না রে ভাই, কারণ এটা আমাদের জেনেরিক কোডই না, জেনেরিক কোড ছিল ATCCG। তার মানে আমি যদি নন কোডিংটাকে ধরতাম টেমপ্লেট, লক্ষ্য করো, যেটা ছিল ধরো টি এ জি, তাহলে এইটার এগেনিস্টে আমি যদি একটা এমআরএনএ তৈরি করতাম ATCCG, দেখো তো ATCCG এটাই হচ্ছে আমাদের আসল জেনেটিক কোড। তাহলে এমআরএনএর মধ্যে আমি আসল জেনেটিক কোডটা খুঁজে পাইতাম কি না? পাইতাম। তার মানে আমি এতগুলা কথার একটাই অর্থ, আমরা কোডিং স্ট্র্যান্ডকে কখনোই ডিএনএ টেমপ্লেট ধরতে পারবো না, আমাকে ধরতে হবে হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ডকে ছাঁচ ডিএনএ হিসেবে। তাহলে আমি ওটার এগেনিস্টে যে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স পাবো আমার এমআরএনএতে, সেইটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে জেনেটিক কোড। বুঝতে পারছো? এইটাই হচ্ছে মজার কাহিনীটা। তার মানে পুরো ঘটনাটা মুছে দিই, এখানে যা লিখছি পুরো ঘটনাটা মুছে দিই। তাহলে আমার নন কোডিং স্ট্র্যান্ডকে বানাইতে হবে, আমার টেমপ্লেট ডিএনএ। এইটা বোঝানোর জন্যই আমি এতগুলা কথা বললাম। তাহলে আমাদের টেমপ্লেট ডিএনএ বা ছাঁচ ডিএনএ বা টেমপ্লেট ডিএনএ বানাইতে হবে নন কোডিং স্ট্র্যান্ডকে। কোডিং স্ট্র্যান্ডের এখানে কাম নাই, আকাইম্মা। এখন আরেকটা প্রশ্ন কিন্তু জেগে যায়, যেটা আমি নিজেকে প্রশ্ন করতাম পুরো ইন্টার লাইফ জুড়ে। এরা উত্তর আমাকে কেউ দিতে পারে না, আমি এটা জানতামও না সেই মুহূর্তে। তো এক একজন এক এক ধরনের উত্তর দিচ্ছে, যেগুলোতে আমি কখনো স্যাটিসফাইড ছিলাম না। পরবর্তীতে এটার একদম আসল ব্যাখ্যা আমি জানতে পারছি। আসল ব্যাখ্যাটা হচ্ছে যে তোমার তাহলে কোডিং স্ট্র্যান্ডের কাজটা কি? আমার তো কোডিং স্ট্র্যান্ড না থাকলেই হইতো, ডিএনএ এক সূত্রক হইলেই হইতো। কথা ঠিক না বেঠিক? এক সূত্রক হইলেই হইতো। নন কোডিং স্ট্র্যান্ডটা দিয়ে বানাইতো, ওইটার এগেনিস্টে যে তোমার কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স পাইতাম এমআরএনএতে, সেটা আমার জেনেটিক কোড হইতো। ওই জেনেটিক কোড দিয়ে আমি সুন্দর মতো প্রোটিন বানিয়ে ফেলতে পারতাম। কথা ঠিক না বেঠিক? তাহলে কেনই বা দুটা আছে? বা আরেকটা কাজ করা যেত, যে হুদাই ট্রান্সক্রিপশন করার কি দরকার? ডিএনএ নিজে যদি এক সূত্রক হইতো, সেটার মধ্যে যদি কোডিং স্ট্র্যান্ডই থাকতো, সেই কোডিং স্ট্র্যান্ডে যদি ডিরেক্ট ট্রান্সলেশন করে ফেলতো, তাহলে তো কাজ হয়ে যেত। অনেক ধরনের চিন্তাভাবনা কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে, তুমি যদি এগুলো একটু বুঝে পড়া ট্রাই করো। সো আসো, দুইটা স্ট্যান্ডের আসলে আলাদা সিগনিফিকেন্স আছে। মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের বইগুলোতে একটা ভুল জিনিস বলা হয় যে 5' to 3' হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, 3' to 5' হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। এটা একদম মুখস্থভাবে লেখা হয় তোমাদের বইগুলোতে। কোডিং স্ট্র্যান্ডের আরেকটা অপর নাম হচ্ছে তোমাদের বইয়ে লেখা হয় সেন্স স্ট্র্যান্ড বা সেন্স সূত্রক। তারপরে নন কোডিংটাকে লেখা হয় ননসেন্স না অ্যান্টিসেন্স বলা হয়, কারণ ননসেন্স মানে যেটার সেন্স নাই। আমরা কোডন পড়ার সময় পড়ছিলাম ননসেন্স মানে যেটার কোনো সেন্স নেই, বাট এটা তো সেন্স আছে, কিন্তু সেন্সের জাস্ট অপোজিটটা বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টিসেন্স।
অ্যান্টিসেন্স সূত্রক। তাহলে নন কোডিং স্ট্র্যান্ডের আরেকটা অপনাম হচ্ছে অ্যান্টিসেন্স সূত্রক, ঠিক আছে। তারপর এছাড়াও আবার আরেকটা অপনাম বলা হয় যে সেন্স মানে হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ড, মানে এইটার মধ্যে যেহেতু কোডটা আছে তাই এটা হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ড, আর যেটা এটার মধ্যে নাই তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড। অনেকগুলো অপনাম আছে, তো একটু জেনে রাখতে পারো। তো মনে হইতে পারে আপাত দৃষ্টিতে যে সেন্স সূত্রকৃত কাজ আমার, তাহলে হুদাই দুটা স্ট্র্যান্ড কেন আছে। আসো ভাইয়া, কথা হচ্ছে কি দুইটা সূত্রকের মধ্যেই জিন থাকে। ধরো সে টু সে এখানে আমার এই এক সূত্রকের মধ্যে হচ্ছে 3' to 5', এটা হচ্ছে 5' to 3', এটার মধ্যে ধরো এক্স জিনটা আছে। আবার ধরো ওয়াই জিনটা হচ্ছে, লেখা কেন কাজ করতেছে না, ওয়াই জিনটা ধরো হচ্ছে 5' to 3' এন্ডে। আবার ধরো জেড জিনটা হচ্ছে আমার 3' to 5' এতে। ধরো আর জিনটা হচ্ছে আবার 5' to 3' সূত্রকে। অর্থাৎ এক একটা জিন বা এক একটা সত্যিকার জেনেটিক কোড কখনোই পুরো একটা ডিএনএর মধ্যে থাকে না। ধরো এক্স জিনটার জন্য শুধুমাত্র যে জেনেটিক কোড, ধরো এতটুকু অংশ এক্স জিনের জন্য জেনেটিক কোড, এক্স জিনটার জন্য যে যতটুকু বেস সিকোয়েন্স বা জেনেরিক কোড এটা হচ্ছে এতটুকু, এই এতটুকু পার্টটা হচ্ছে 3' to 5' অবস্থিত, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এই এক্স জিনটার জন্য, এই এক্স জিনটার জন্য এইটা হবে কোডিং, এটা হবে নন কোডিং। তাহলে নন কোডিংকে টেমপ্লেট ধরে আমার সুন্দর মতো এমআরএনএ তৈরি হবে, বুঝে আসছে। কিন্তু ওয়াই জিনের জন্য আবার এইটা কি হয়ে যাবে, কোডিং, এইটা হবে নন কোডিং। তখন এইটাকে ধরে হচ্ছে এমআরএনএ তৈরি করবে, নন কোডিংকে ধরে। আবার জেড জিনের জন্য আবার এইটা কোডিং আর এইটা হবে নন কোডিং। তাহলে ঘটনাটা হচ্ছে কি, কোডিং স্ট্র্যান্ড এবং নন কোডিং স্ট্র্যান্ড এটা কখনোই ফিক্স না। তোমাদের বই খাতাগুলোর মধ্যে একটা মারাত্মক ভুল কথা লেখা যে 5' to 3' হচ্ছে কোডিং আর 3' to 5' হচ্ছে নন কোডিং। ভাই এটা মুখস্থ কথা না, এটা আমরা ধরে নিলাম কোনো একটা নির্দিষ্ট জিনের জন্য, এটা ধরে নিলাম কোনো একটা নির্দিষ্ট জিনের জন্য, কিন্তু এটা সব জিনের জন্য সঠিক না। একটা নির্দিষ্ট জিনের জন্য যেখানে দেখা যাচ্ছে একই স্ট্র্যান্ড কোডিং এবং আরেকটা জিনের জন্য ওই একই স্ট্র্যান্ড নন কোডিং প্রমাণিত হচ্ছে। এই কারণে দুইটা স্ট্র্যান্ডেরই আমাদের দরকার আছে। কোন সময় কোন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করবো এটা জিন ওয়াইজ কথাবার্তা হয়, এবং আমরা তো বলছিলাম এটা একটা সিলেক্টিভ প্রসিডিওর, তাই না? সো সিলেক্টিভলি কোন একটা জিনের জন্য ট্রান্সক্রাইব করা লাগবে অতটুকু পার্টি ট্রান্সক্রাইব হয়, মজার ব্যাপার, বুঝতে পারছো? সো কোডিং স্ট্র্যান্ড নন কোডিং স্ট্র্যান্ড এটা কখনো ফিক্সড কিছু না যে এই স্ট্র্যান্ডটা আজীবন সবসময় নন কোডিং, এই স্ট্র্যান্ডটা আজীবন শুধুমাত্র কোডিং, ব্যাপারটা এমন না। এটা শুধুমাত্র ডিফার করতেছে, জিন টু জিন ভেরি করতেছে। একই স্ট্র্যান্ড কারো জন্য কোডিং স্ট্র্যান্ড, কারো জন্য নন কোডিং স্ট্র্যান্ড। এটাই হচ্ছে মানে কি বলবো, সৃষ্টির মানে আল্লাহ তাআলার মানে আমাদেরকে যে এত সৃষ্টিশীলভাবে সৃষ্টি করছে তার একটা প্রমাণ, ঠিক আছে। তাহলে ঘটনাটা বুঝতে পারছো আশা করি। আমাদের দুইটা স্ট্র্যান্ডেরই এজন্য প্রয়োজনীয়তা আছে, কারণ দুইটা স্ট্র্যান্ডই ঘুরে ফিরে কোডিং প্লাস নন কোডিং, এটা কোনো ফিক্স কিছু না, বুঝতে পারছো। দুইটা স্ট্র্যান্ডের মধ্যে আমাদের জিনগুলো অবস্থান করে, নাইলে আমাদের ডিএনএর পরিমাণ আরও বেশি লাগতো। হ্যাঁ, তো দুইটা দ্বিসূত্রক ডিএনএ এক জায়গায় কম জায়গার মধ্যে অনেক জিনের জন্য অবস্থান করতে পারতেছে। আচ্ছা, এখন আসি আমরা। তাহলে ধরো আমরা ছবিটাকে আবার এদিকে আঁকি। তাহলে এটা ধরো আমার ছিল হচ্ছে নন কোডিং। তাহলে এই নন কোডিংয়েরকেই আমি ছাঁচ ডিএনএ ধরলাম, ছাঁচ সূত্রক ধরলাম। এটার এগেনিস্টে আমি হচ্ছে একের পর এক নিউক্লিওটাইড যুক্ত করব, একের পর এক নিউক্লিওটাইড যুক্ত করব। পরবর্তী ওই নিউক্লিওটাইডগুলোর মধ্যে পলিমারাইজেশন হবে। কে করবে? আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে এক একটা নিউক্লিওটাইড এনে এনে এদের মধ্যে পলিমারাইজ ঘটাই দিবে। সো এইভাবে আমার একটা এমআরএনএ তৈরি হয়ে যাবে, এভাবে আমার একটা এমআরএনএ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? যেটা বেসিক্যালি একটা প্রি এমআরএনএ। কথা আশা করি বোঝা গেছে। সো আমরা এখানে একটা কোড লিখলাম, ধরো GACGT
জি জি এ টি টি ধরো লিখলাম একটা কোড, আবার এখানেও এটার অ্যাগেনিস্টে লিখে দিব। জি এর অ্যাগেনিস্টে কী হবে, সি হবে, এর অ্যাগেনিস্টে হবে টি, লেখা যাবে না, ইউ লিখতে হবে, জি লিখতে হবে, সি লিখতে হবে, সি লিখতে হবে, টি লেখা যাবে না, ইউ লিখতে হবে, টি এর এগেনিস্টে হচ্ছে এ এ। তাহলে এইভাবে করে আমাদের মানে সুন্দর মতো প্রতিটা নিউক্লিওটাইড এসে এসে লাগবে এবং শেষমেশ সবগুলোর মধ্যে পলিমারাইজেশন হয়ে যাবে, এবং এইভাবে আমার একটা প্রি এমআরএনএ আস্তে আস্তে তৈরি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আরএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, এটা কিন্তু দুই দিকে কাজ করতেছে না, বুঝতে পারছো? একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে। এই হলো আমাদের মোটামুটি চেইন ইলংগেশন। এখন প্রক্রিয়াটা সমাপ্তিকরণ করতে হবে, টার্মিনেশন। টার্মিনেশন কখন হয়? টার্মিনেশন হয় হচ্ছে টার্মিনেশন সিকোয়েন্সের মাধ্যমে। কিছু স্পেশাল টার্মিনেশন সিকোয়েন্স আছে, প্রোমোটার সিকোয়েন্সের মতোই কিছু সিকোয়েন্স থাকে যেগুলো হচ্ছে টার্মিনেশন সিকোয়েন্স। সো সেই সিকোয়েন্সগুলো একটু ভিন্ন টাইপের হয়। এগুলোর এক্সাম্পল অনেক ধরনের আছে, এগুলোর আমি আর বিস্তারিত দিলাম না। এগুলো অনেক ধরনের সিকোয়েন্স হয়। ধরো এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স দেখে মনে হইলো যে এটা একটা টার্মিনেশন সিকোয়েন্সের সামনাসামনি পড়ে গেল আরএনএ পলিমারেজ, তখনই বলে যে স্টপ হয়ে যাও, আর করা লাগবে না। অর্থাৎ বুঝে গেছে যে আমার এক্স জিনটা এতটুকু পর্যন্ত আছে, এই এক্স জিন ট্রান্সক্রাইব করা দরকার ছিল, এক্স জিন এতটুকু পর্যন্তই। হ্যাঁ, এক্স জিনের শেষ প্রান্তে এসে যখন বুঝে যায় সে টার্মিনেশন সিকোয়েন্সের সম্মুখীন হয়ে যায়, তখন এটা বন্ধ করে দেয়, শেষ। তাহলে এই জন্য ব্যাপারটা খুবই সিলেক্টিভ, যতটুকু করা লাগবে করে টার্মিনেশন সিকোয়েন্সের সম্মুখীন হয়ে যায়, টার্মিনেশন সিকোয়েন্স দেখে আরএনএ পলিমারেজ কাজ বন্ধ করে দেয়, আরএনএ পলিমারেজ অফ করে দেয়, অফ করে দেয়, এই ট্রান্সক্রিপশন শেষ। ঠিক আছে, এখন আমার তৈরি হয়ে গেল প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএটাকে আমাকে এখন করতে হবে কি, মডিফিকেশান, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান। এটা 3টা পয়েন্ট, ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং। একটা মানুষ ধরো এঁকে ফেললাম, একটা মানুষ তৈরি হয়ে গেল, আমার মনে হতো কি একে প্রোটেকশান দেওয়ার জন্য মাথায় একটা ক্যাপ পরানো দরকার, মাথায় একটা ক্যাপ পরাইলাম আর পিছনে একটা লেস দিলাম। সো এইটা হচ্ছে ক্যাপিং আর এটা হচ্ছে টেইলিং, অর্থাৎ মাথায় একটা ক্যাপ লাগাইলাম এবং পিছনে একটা লেস লাগাইলাম। ব্যাপারটা এমনভাবে চিন্তা করো। তাহলে তাহলে আমরা একটু দেখি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো ফার্স্টে হচ্ছে তোমার হয় ক্যাপিং। ক্যাপিংটা কোন প্রান্তে হয়? যদি আমরা দেখি যে এটা ছিল 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। তো সাধারণত এই ক্ষেত্রে ক্যাপিংটা হয় হচ্ছে 5 প্রাইম এন্ডে, 5 প্রাইম এন্ড বা তোমার হচ্ছে 5 প্রাইম প্রান্তে হয়, বুঝা গেছে? 5 প্রাইম প্রান্তে হয় হচ্ছে ক্যাপিংটা। এবং এটা বেসিক্যালি একটা গুয়ানোসিন ক্যাপ বলা হয়, এটাকে বলা হয় কিসের ক্যাপ? 7 প্রাইম মিথাইল গুয়ানোসিন ক্যাপ। অর্থাৎ এটা গুয়ানিন ক্ষারকগুলা অনেক থাকে এখানে, গুয়ানোসিন ক্যাপ বলে এটাকে। সম্পূর্ণরূপে বলা হয় 7 প্রাইম মিথাইল গুয়ানোসিন ক্যাপ, বুঝা গেছে? 7 প্রাইম মিথাইল গুয়ানোসিন ক্যাপ, ঠিক আছে? এটা 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়। আর টেইলটা তৈরি হয় হচ্ছে আমার কোন এন্ডে? এটা মুখস্থ করা লাগবে, 3 প্রাইম এন্ডে। তো এইটা বেসিক্যালি একটা পলি এ টেইল। পলি এ টেইল মানে হচ্ছে সেখানে 20 থেকে 250টা, লেখাই যাচ্ছে না কি রে, 20 থেকে 250টা এডিনিন ক্ষারক যুক্ত হয়। এডিনিন ক্ষারক একসাথে একের পর এক যুক্ত হয়ে পলি এ টেইল গঠন করে, বুঝছো? একের পর এক এডিনিন এরকম 20টা থেকে শুরু করে 250টা এডিনিন যুক্ত হয়ে পলি এ টেইল গঠন করে, বুঝছো? 3 প্রাইম এন্ডে। শেষমেশ বলছিলাম আমরা হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং কথার অর্থ খুবই
সাবধানে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো যে আমার একটা এমআরএনএ তৈরি করলাম, পুরাটা পার্ট কিন্তু আসলে জেনেটিক কোড না। জেনেটিক কোডের সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু অনেকজনের ঘাপলা করে বসে থাকি। ঘাপলাটা হচ্ছে পার্টটা খেয়াল করো যে ধরো এতটুকু অংশ হচ্ছে আমাদের কাজের অংশ, এতটুকু অংশ হচ্ছে আমাদের কাজের অংশ, আবার এতটুকু অংশ হচ্ছে আমাদের কাজের অংশ। এটার মাঝখানে কিছু অকাজের অংশ দেখা যায়। এই ধরো এটা একটা অকাজের অংশ, এটা একটা আমাদের অকাজের অংশ। অকাজের অংশ মানে কি, এই পার্টগুলো হচ্ছে একটা জাঙ্ক পার্ট, যেই পার্ট কোনো ট্রান্সলেশনে সাহায্য করবে না। কথাটা বুঝো, এই অংশ থেকে কোনো কিছু তৈরি হবে না, এই অংশ থেকে তোমার কোনো কিছু তৈরি হবে না, কোনো প্রোটিন তৈরি হবে না। এই অংশটা হচ্ছে নন ফাংশনাল একটা পার্ট, অকার্যকর একটা পার্ট, নন ফাংশনাল অংশ বা বলতে পারি পার্ট। তো এই আমার পুরা এমআরএনএর বেস সিকোয়েন্সের মধ্যে যেই পার্টগুলো এরকম অকার্যকর, যেগুলো থেকে কোনো প্রোটিন তৈরি হবে না, যেগুলো আমার কোনো কাজে দিবে না, তাহলে সেগুলো তো আসলে প্রকৃতপক্ষে জেনেটিক কোডের অংশ না। ঠিক না বে ঠিক? অবশ্যই ঠিক। তাহলে এগুলোকে তো বের করে দেওয়া লাগবে। তো এই পার্টগুলোর নাম হচ্ছে ইন্ট্রন। আর যেই পার্টগুলো আমার কাজের পার্ট সেগুলোকে বলা হয় এক্সোন। এক্সোন এক্সোন আর অকাজের পার্টগুলোকে বলা হয় ইন্ট্রন। তাহলে এই ইন্ট্রনগুলোকে কেটে সরাই ফেলা, এই ইন্ট্রনগুলোকে একটা এনজাইমের মাধ্যমে কেটে সরাই দেওয়া, এটাকেই বলা হয় স্প্লাইসিং। এবং যে এনজাইমটা সরাইতে সাহায্য করে সেটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম এনজাইম। এই এনজাইমটার নাম মনে রাখা জরুরি। স্প্লাইসিওসোম এনজাইমটা কী করে, এই ইন্ট্রনগুলোকে কেটে অপসারণ করে দেয় এবং এক্সনগুলোকে একত্রে জোড়া লাগায়। বুঝা গেছে? আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের স্প্লাইসিং। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের শুরুতে একটা এমআরএনএ ছিল, ধরে নাও এক দেশে ছিল এক রাজা, এরকম একটা গল্প বলতেছি। সো এই হলো আমাদের একটা এমআরএনএ ছিল, যেটা হচ্ছে প্রি এমআরএনএ ছিল। প্রি এমআরএনএর সমস্যা কী ছিল? ইন্ট্রন পার্টগুলো ছিল, এক্সন পার্টগুলো ছিল এই হচ্ছে আমাদের এক্সন, এই হচ্ছে আমাদের এক্সন, ধরো এই এক্সন, ধরো এই এক্সন, ঠিক আছে? তাহলে মাঝখানে যে পার্টগুলো ছিল সেগুলো হচ্ছে ইন্ট্রন। তাহলে আমার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান পিটিএম সংক্ষেপে লিখলাম। এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানের পরে আমার কি ঘটনা ঘটলো এই যে আমার সবগুলা ইন্ট্রন, এখানে আমার যেই এমআরএনএটা তৈরি হইল, এই এমআরএনএতে সবগুলো হইলো আমার ইন্ট্রন। অর্থাৎ আমি পুরোটাকে আমি চাইলে পিঙ্ক করে দিতে পারি, অর্থাৎ এখানে আমার কোনো ইন্ট্রন থাকবে না। একটু ছোট হয়ে গেছে, দেখো এটা ছিল বড়, এটা একটু ছোট হয়ে গেছে, কারণ ইন্ট্রনগুলো সরাই দিছি, ছোট হয়ে গেছে, কিন্তু সব হচ্ছে এখানে কার্যকর পার্ট, যেখান থেকে আমার প্রোটিন তৈরি হবে, যেখান থেকে আমার জিন এক্সপ্রেস হবে, ঠিক আছে? কোনো অকাজের পার্ট নাই। পাশাপাশি আমি কি করলাম, সামনে একটা আমার ক্যাপিং হবে, ক্যাপিংটা একটু অন্য কালারে দেখায়, সামনে আমার একটা ক্যাপিং হবে 5 প্রাইম ক্যাপিং, এবং 3 প্রাইম এন্ডে আমার একটা 5 প্রাইম ক্যাপ লিখি, ক্যাপিং লেখার দরকার নাই, এটা হচ্ছে ক্যাপ, তো সো ক্যাপ লিখলাম। তাহলে 5 প্রাইম ক্যাপ এবং 3 প্রাইম টেইল, আর মাঝখানে একদম কমপ্লিটলি সবগুলো এক্সন।
তাহলে এই হইল ইন টোটাল আমাদের ফাইনাল বা ম্যাচিওর এমআরএনএ তৈরি। এখন আমার এটা হচ্ছে একদম ম্যাচিওর এমআরএনএ। এই ম্যাচিওর এমআরএনএ এখন কি করবে, ডিএনএ থেকে বের হয়ে যাবে, ডিএনএর ফাঁকে যে ছিল সেখান থেকে বের হয়ে যাবে, দেন হচ্ছে রিঅ্যানেলিং ঘটবে, অর্থাৎ তোমার ডিএনএগুলা জোড়া লেগে যাবে, বুঝছো? সো ডিএনএর ফাঁক থেকে বের হয়ে যাবে, এরকম ফাঁক থেকে বের হয়ে যাবে, এবং এই এমআরএনএটা ওই যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার পোর আমি তোমাদেরকে দেখাইছিলাম, সো নিউক্লিয়ার পোর দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে, আর ডিএনএগুলা দুইটা আবার জোড়া লেগে যাবে একে অপরের সাথে, যেটাকে বলা হয় রিঅ্যানেলিং, বুঝছো? সো এইভাবে আমাদের মোটামুটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার আমাদের সমাপ্তি ঘটে। তাহলে আশা করি বুঝছো, যদি না বুঝে থাকো কোথাও তোমরা আবার রিভিউ করো, রেকর্ডটা তো থাকবেই, সো ক্লাসটা আবার রিভিউ করে এতটুকু অংশ, তাহলে মনে হয় তোমাদের ট্রান্সক্রিপশন বোঝা হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি বুঝার পার্ট। সো এখন আমরা এর পরের অংশ দেখবো হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসটা নিয়ে। ট্রান্সক্রিপশন প্রসেসটা খুবই সোজা। এমআরএনএ থেকে আমি এখানে প্রোটিন তৈরি করব। তো আমরা যদি একটা সংজ্ঞা দাঁড় করতে চাই, সিনথেসিস অফ প্রোটিন অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ এমআরএনএ, অর্থাৎ বাংলা ভাষানোর জন্য আমি যদি বলি যে প্রোটিন তৈরি করা, এমআরএনএর বেস সিকোয়েন্স অনুযায়ী প্রোটিন তৈরির পদ্ধতিকে, প্রোটিন সংশ্লেষণের পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। সো এই কথাটা একটু লিখে নাও। এখন আসি হচ্ছে আমরা রিকোয়ারমেন্টে। তো আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো কী কী আমরা দেখি। আমাদের লাগবে এমআরএনএ, আমাদের লাগবে টিআরএনএ, আমাদের লাগবে আরআরএনএ। আমরা জানি যে আমাদের 3 ধরনের আরএনএরই প্রয়োজন আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এগুলো ছাড়া আমরা ট্রান্সলেশন করতে পারবো না, এগুলো জানা কথা। সো এই এমআরএনএর মধ্যে আমরা জানি যে হচ্ছে যে আমাদের যত ধরনের কোডন থাকবে সব কোডন থাকবে। সো তার মধ্যে আমরা এখানে শুরুতে উল্লেখ করলাম হচ্ছে ইনিশিয়েটিং কোডন থাকবে এবং টার্মিনেশন কোডন থাকবে। অর্থাৎ ইনিশিয়েটিং কোডন বলতে কি আমাদের ওই যে শুরু করার জন্য যে কোডনটা আমরা, তাই না, আমরা জানি তো যে শুরুর কোডনটা কি AUG, অর্থাৎ এইটাতে হচ্ছে আমাদের স্টার্ট কোডন বা ইনিশিয়েটিং কোডন। তো আমরা এটাকে বলতে পারি স্টার্ট কোডন। তো স্টার্ট কোডন এটা একটা বলতে পারি, এটার একটা নাম বলতে পারি স্টার্ট কোডন। আর টার্মিনেশন কোডন বলতে এখানে আমাদের স্টপ কোডন। তার মানে আমাদের ঘটনা হচ্ছে ট্রান্সলেশন শুরু এবং শেষ হওয়ার জন্য আমাদের স্টার্ট কোডন আছে এবং স্টপ কোডন আছে, ঠিক আছে? স্টার্ট কোডন আমরা জানি AUG, এটা দিয়ে কি ইন্ডিকেট করে এটা আমরা অলরেডি গত ক্লাসে পড়ে আসছি, আমাদের ম্যাথিওনিন এই অ্যামিনো অ্যাসিডটা ইন্ডিকেট করে, তাই না? এবং টার্মিনেশন কোডন বা স্টপ কোডন আমরা জানি আমাদের 3 ধরনের আছে। 3 ধরনের কি কি? UAA, UAG এবং UGA, তাই তো? ঠিক কিনা? সো এগুলো আমরা জানি। তাহলে আমরা জাস্ট একটু রিভিউ করে নিলাম যে আমাদের এমআরএনএর মধ্যে তো পুরো জেনেটিক কোডটাই থাকবে, তাই না? এমআরএনএ আমরা দেখলাম যে একটু আগে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যখন ম্যাচিওর এমআরএনএ তৈরি হয়ে গেল, সেখানে সব এক্সন আছে, অর্থাৎ এই এক্সনগুলোর সমষ্টি কি অ্যাকচুয়ালি এক্সনগুলোর সমষ্টি হচ্ছে এখানে আমাদের বলা যায় জেনেটিক কোড। তো ওই জেনেটিক কোডের মধ্যে অনেক কোডন থাকবে, তো শুরুর কোডন থাকবে এবং শেষের কোডন থাকবে, এটাই আমি জাস্ট বলছি। এবং ঘটনা হচ্ছে কি, দেখো তো আমরা একটু আবার রিভিউ করি যে রেপ্লিকেশন কীভাবে শুরু হইতো, একটা ওরি পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে, তাই না? ট্রান্সক্রিপশন কীভাবে শুরু হইতো, একটা প্রোমোটার সিকোয়েন্সের মাধ্যমে। আর ট্রান্সলেশন কীভাবে শুরু হবে, একটা স্টার্ট কোডনের মাধ্যমে, ঠিক আছে? আমরা 3টা প্রক্রিয়া আবার রিভিউ করতেছি এই জায়গাটায়। রেপ্লিকেশন কীভাবে শেষ হইতো, যখন দুটো রেপ্লিকেশন বাবল একসাথে মিট আপ করতো তখন গিয়ে শেষ হয়ে যেত অটোমেটিক। আর তোমার টার্মিনেশন সিকোয়েন্সের সম্মুখীন হইলে তখন শেষ হইতে হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন শেষ হয় কখন, যখন স্টপ কোডন বা টার্মিনেশন কোডন এটার সম্মুখীন হয়। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এছাড়াও আমাদের লাগবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড অবশ্যই, কারণ আমরা হচ্ছে আলটিমেটলি প্রোটিন তৈরি করতে চাচ্ছি, তাই না? তুমি তো চিন্তা করো, আমাদের টার্গেট হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিনটা তৈরি করা। আমরা তাহলে ট্রান্সলেশনের সংজ্ঞা বলতে পারি, আমরা বললাম যে প্রোটিন তৈরি করব অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ
এমআরএনএ। তো এই শুধুমাত্র এমআরএনএ থেকে তো হবে না, আরও 3 ধরনের মোট এমআরএনএ সাহায্য করবে, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। প্লাস প্রোটিন তৈরি করার জন্য আমার কি লাগবে ভাইয়া? অ্যামিনো অ্যাসিড। কারণ আমরা জানি প্রোটিন কি দিয়ে তৈরি? অনেকগুলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে, অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সো এগুলো ধরো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। তো এগুলোর মাঝখানে মাঝখানে যখন পেপটাইড বন্ড তৈরি হবে, এটা কি বন্ড ভাইয়া বলো তো? এটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। তখনই একটা প্রোটিন তৈরি হবে, আচ্ছা, বা পলিপেপটাইড তৈরি হবে। আচ্ছা, পলিপেপটাইড অথবা প্রোটিন কেন বলতেছি? কারণ হচ্ছে এখানে কিছু ঘটনা আছে, আমি তোমাদেরকে একটু যদি আইডিয়া দিতে পারতাম ভালো হইতো। পেপটাইড বন্ড নিয়ে একটু আইডিয়া দিতে চাচ্ছিলাম তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য। দেখি এখানে জায়গা রাখছি কি না আমি। আচ্ছা, তেমন একটা জায়গা রাখি নাই যদিও। একটা কাজ করা যায়, আমি একটা পেজ আপাতত সিলেক্ট করি। ওকে, এই পেজটা আমি ইনসার্ট করি হচ্ছে এই জায়গায়। ওকে, অলরাইট। সো এইখানে একটু আমি বলি আসি। সো আমরা আমাদের একটা অ্যামিনো অ্যাসিড আমরা একটু ফোকাস করি। একটা অ্যামিনো অ্যাসিড কীরকম দেখতে আমরা একটু ফোকাস করি এটাতে। সো অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে আমার এটা যেহেতু একটা অ্যাসিড, অবশ্যই এখানে একটা COOH থাকবে, ঠিক না বে? ঠিক থাকবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে একটু উপরে দিয়ে আমি যাতে বন্ড দেখাতে পারি ইজিলি, এই জন্য আমি আমার মতো করে বিন্যাস করে লিখি। ধরো উপরে লিখলাম COOH। তারপরে যেহেতু অ্যামিনো অ্যাসিড বলছি, অর্থাৎ এখানে অ্যামিন মূলক থাকবে, ঠিক না বে? ঠিক। তাহলে এখানে আমি একটা অ্যামিন মূলক দিলাম। ওকে, অ্যান্ড দেন তোমার হচ্ছে ধরো এখানে একটা আর মূলক দিলাম, এখানে ধরো একটা এইচ দিলাম, অর্থাৎ হাইড্রোজেন দিলাম। আর মূলক বলতে কি এখানে হচ্ছে যে অ্যালকাইল মূলক, তাই না? আমরা যদি একটু অর্গানিক কেমিস্ট্রি আমাদের ধারণা একটু থাকে তাহলে আমরা এগুলো বুঝবো। এগুলো আমাদের কাছে হিব্রু ভাষা বলে মনে হবে না, আই গেস। প্লাস এখন ধরো এইটারই হচ্ছে তোমার আচ্ছা, একটা কাজ করি, আমি ভুল করতেছি অ্যাকচুয়ালি। কীভাবে দেখাইলে সোজা হবে সেটা করতে গিয়ে উল্টা কঠিন করে ফেলছি। সোজাভাবে দেখাইতে হলে COOHটা এদিকে দিলাম, NH2 এদিকে দিলাম। ওকে, অথবা NH2টা এদিকে দিব না, NH2টা দিব হচ্ছে অপোজিট সাইডে দিই। ধরো আবার একটা সেম অ্যামিনো অ্যাসিড দেখাচ্ছি, এটা ধরো R'। তাহলে একটু ভিন্ন হইলো আর কি, জাস্ট। তো এখন দুইটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিডকে যখন আমি জোড়া দিব তাহলে আমাদের একটা বন্ড তৈরি হবে, যেটার নাম কি? পেপটাইড বন্ড। আমরা বলছি দুটো অ্যামিনো অ্যাসিড কিসের মাধ্যমে যুক্ত হয়? পেপটাইড বন্ডের মাধ্যমে। সো পেপটাইড বন্ড হচ্ছে বেসিক্যালি আমার এখানে পানি বিয়োজন বিক্রিয়া, আর কিচ্ছু না। তোমার হচ্ছে এখানে একটা পানি বিয়োজন বিক্রিয়া, যে এখান থেকে OH চলে যাবে, এখান থেকে একটা H আসবে। আমরা জানি H+OH হচ্ছে পানি বের হয়, তাই না? অর্থাৎ এখান থেকে একটা পানি মাইনাস হবে, অর্থাৎ এখান থেকে আমি যদি H মাইনাস করি আর এখান থেকে যদি OH মাইনাস করি, এখান থেকে H মাইনাস করবো, এখান থেকে OH মাইনাস করবো, তাহলে কী হবে? খেয়াল করো, CO মানে COOHটা চলে গেছে, এখানে OHটা কেটে দিব, OHটা রাখবো না। আচ্ছা, কেটে দিলাম। আর এদিকের NHটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, NH, ঠিক আছে? বাকি সব কিছু ঠিক থাকবে, বাকি যা যা আছে সব কিছু ঠিক থাকবে, এই সাইডে যা যা আছে সব কিছু ঠিক থাকবে। তাহলে এইখানে আমরা একটু বন্ডটার দিকে তাকাই, এই বন্ডের দিকে তাকাই, আমরা বাকি কিছু লিখলাম না, বাকি সব অল থিংস সেম, ঠিক আছে? অল থিংস সেম। আমরা এই জায়গাটার দিকে তাকাই, CONH, এই বন্ডটার দিকে আমরা একটু তাকাই কষ্ট করে, এই বন্ডটার দিকে আমরা একটু তাকাই। এই বন্ডটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই বন্ডটার নামই হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে যদি বলা হয় পেপটাইড বন্ড কোনটা, নিচের কোনটি পেপটাইড বন্ড, কখনো যদি পরীক্ষা প্রশ্ন করে CONH, তাহলে এই বন্ডটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেপটাইড বন্ড। ক্লিয়ার? এটা তোমাদেরকে একটু ধারণা ক্লিয়ার করে দিলাম। এখন ঘটনা হচ্ছে কি ভাইয়া, আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে পলিপেপটাইড, আরেকটা হচ্ছে তোমার প্রোটিন। দুইটা কিন্তু কমপ্লিটলি সেম না, আমরা যদিও সমার্থকভাবে ব্যবহার করি কিন্তু এটা আসলে সেম না। অ্যামিনো অ্যাসিডের সংখ্যা
অ্যামিনো অ্যাসিডের সংখ্যা যখন 100 নিচে হয়, যদি 100 নিচে হয়, অ্যামিনো অ্যাসিডের সংখ্যা যদি 100 নিচে হয়, তখন আমরা সেটাকে পলিপেপটাইড ডাকি। প্রোটিন না দেখে সেটাকে আমরা পলিপেপটাইড ডাকাটা সুবিধাজনক মনে করি। যেমন ইনসুলিনের মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে তুমি আমাকে বলো তো, ইনসুলিনকে তুমি একটা পলিপেপটাইড বলতে চাইবা নাকি তুমি ইনসুলিনকে একটা প্রোটিন বলতে চাইবা? অবভিয়াসলি একটা পলিপেপটাইড বলবা। এক্স্যাক্টলি। তো যে যার নলেজ ভালো সে কিন্তু এটা প্রোটিন রাখবে না। হ্যাঁ, আমি জানি এটা প্রোটিন সারির মধ্যে পড়ছে, বাট ইটস নট প্রোটিন, এটা আরও মোর কারেক্টলি এটা কি পলিপেপটাইড। যদি অ্যামিনো অ্যাসিডের সংখ্যাটা 100 বা 100 ক্রস করে চলে যায়, তখনই হচ্ছে সেটাকে আমরা প্রোটিন ডাকাটা যুক্তিযুক্ত। ঠিক আছে? সো এই জিনিসটা, এই বেসিক জিনিসটা তোমরা জেনে রাখো। আমি চাই আমার স্টুডেন্টরা যাতে কখনো পলিপেপটাইডকে প্রোটিন না ডাকে, প্রোটিনকে যাতে পলিপেপটাইড না ডাকে। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি এই জন্য অনেক হায়ার ক্লাসের বইগুলোতে প্রোটিনও বলা হয় না, অনেক হায়ার ক্লাসের বইগুলোতে বলে যে পলিপেপটাইড অথবা প্রোটিন ফর্ম করব। সো ডিপেন্ডিং করতেছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড কয়টা, সংখ্যা এখানে। ঠিক আছে? তো এই হইল মোটামুটি কথাবার্তা। তো আমরা যদি আবার একটু ব্যাক করি আলোচনায়, আমরা যা পড়তেছিলাম, তারা আমাদের অ্যামিনো অ্যাসিড লাগবে, এগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে প্রোটিন তৈরি করবে আর কি। তা আমাদের এনার্জি লাগবে, এনার্জি ছাড়া আমরা বিক্রিয়া করতে পারবো না। তো এনার্জি হিসেবে এটিপি জিটিপি এগুলো লাগবে। তারপরে আমাদের যেটা খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে, একটা এনজাইম আমাদের লাগবে। এই এনজাইমটার নাম আমি ঠিক জানি না তোমাদের বইয়ে উল্লেখ করছে কিনা, বাট আমি চাই তোমরা যাতে এই এনজাইমটার নাম জেনে রাখো। ঠিক আছে? সেটা হচ্ছে অ্যামিনো এনজাইম টিআরএনএ সিনথেটেস। এই এনজাইমটার নাম আমি চাই তোমরা একটু জেনে রাখো, কারণ আসলে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তেমন কোনো এনজাইমের ভূমিকা তোমরা দেখবা না। যেমন সে টু সে আরএনএ পলিমারেজ ছিল হচ্ছে ট্রান্সক্রিপশনে, ডিএনএ পলিমারেজ এবং রেপ্লিসোম পুরো কমপ্লেক্সটা ছিল হচ্ছে রেপ্লিকেশনে, বাট ট্রান্সলেশন প্রক্রিয়ায় তোমরা তেমন কোনো এনজাইম পাবা না। একটাই এনজাইম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। তাই এনজাইমটার নাম একটু বড় হইলেও তোমরা একটা পড়বা। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস জিনিসটা কি, তাহলে এই এনজাইমটা কোথায় গিয়ে কাজ করে এবং এত বড় নাম কেন এটার, আমরা একটু এটার ইতিহাস বোঝার চেষ্টা করি। দেখো, ইতিহাসটা হচ্ছে এরকম যে টিআরএনএ সিনথেটেস বলছে মানে টিআরএনএ আছে, এখানে একটা টিআরএনএ আছে। আমরা চিন্তা করি আমাদের এখানে একটা টিআরএনএ আছে। ঠিক আছে? তো চিন্তা করলাম আমরা এখানে একটা টিআরএনএ আছে। আমার টিআরএনএ যদিও একদম খুব সুন্দর হয়েছে এমন না, আঁকছি আর কি। তো টিআরএনএ আছে আমার একটা, প্লাস আমি চাচ্ছি এই টিআরএনএর মাথায় একটা অ্যামিনো অ্যাসিড বসাইতে। এই টিআরএনএর মাথায় একটা অ্যামিনো অ্যাসিড এসে বসাইতে। আমরা জানি এখানে একটা অ্যামিনো অ্যাসিড এন্ড আছে যেখানে অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হবে। তাহলে আমি চাচ্ছি এখানে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করতে। যে অ্যামিনো অ্যাসিডটা আমি দেখবো যে কোডন অনুযায়ী মিলতেছে, সেই অ্যামিনো অ্যাসিডটা আমি হচ্ছে এখানে বসায় ফেলতে চাবো। এখন যেই দাও সেই কদু, মানে যেটা করতে চাচ্ছে সেটাই করব। তো আলটিমেটলি আমার রেজাল্ট কী আসবে ভাইয়া, যে আমার একটা টিআরএনএ ছিল, সো এই টিআরএনএটা মাথায় আমরা চাইছিলাম একটা অ্যামিনো অ্যাসিড বসাইতে, সো এই অ্যামিনো অ্যাসিডটা বসে যাবে। তো এইটাকে, এই পুরো কমপ্লেক্সটার নাম কি হবে তখন? এই পুরো কমপ্লেক্সটার নাম হবে অ্যামিনো অ্যাসিড না বলে অ্যামিনো অ্যাসাইল বলতে হবে। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। অর্থাৎ তুমি চিন্তা করবা অ্যামিনো অ্যাসিড লিখো হচ্ছে এ দিয়ে, তাহলে এ অ্যামিনো অ্যাসাইল, তারপর এটা বসাইছি আর কি আছে, বাকিটা কি আছে, টিআরএনএ। তাহলে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ, সহজ, একদম সহজ। তাহলে কমপ্লেক্সটার নাম মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না। এখন আমরা আসি যে ঘটনাটা হচ্ছে কি, যখন এই অ্যামিনো অ্যাসিডটা টিআরএনএর মাথায় বসে যায়, এগুলো তো বেসিক, জানতে পারলে ভালো, না জানলে খুব অসুবিধা নেই। অ্যামিনো অ্যাসিডটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন এই অ্যামিনো অ্যাসিডটাকে ডাকা হয় অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড। একটু জেনে রাখলে ভালো, অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিডটা তখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আবার টিআরএনএটাও তো অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন সেটাকে আর অ্যাক্টিভেটেড ডাকে না, সেটাকে বলা হয় চার্জড টিআরএনএ।
সেটাকে বলা হয় চার্জড টিআরএনএ। তাহলে টিআরএনএটা চার্জ হয়ে গেল। এই যে টিআরএনএটা চার্জ হয়ে গেল, দুইজনের সংস্পর্শে এসে দুইজনই কিন্তু সক্রিয় হয়ে গেল। একজনকে আমরা ডাকছি হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড এবং আরেকজনকে ডাকছি আমরা চার্জড টিআরএনএ। তাহলে এই যে ঘটনার ঘটলো, আচ্ছা এই প্রান্ততে আমাদের অ্যান্টিকোডন আছে একটু দেখাইলাম। আচ্ছা, তাহলে এই যে ঘটনাটা ঘটাইলো এই জায়গা থেকে, সরি টু সে, তাহলে এই জায়গা থেকে এই যে ঘটনাটা ঘটাইলো, এখানে হচ্ছে ওই এনজাইমটা অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস, এই হলো ঘটনাটা, বুঝছো? তো এই জন্য সবসময় টিআরএনএর মাথায় অ্যামিনো অ্যাসিড লাগানোই থাকে, কারণ এই এনজাইমটা এই লাগানোর কাজটা করে থাকে আগেই, বুঝতে পারছো? এখন এই এনজাইমটা কিন্তু খুব ভালো একটা এনজাইম। কেন? কারণ হচ্ছে এই এনজাইমটা খুব হাই ফিডিলিটি, অর্থাৎ এই এনজাইমটা ভুল কম করে। যদি কোনো কারণে ভুল একটা অ্যামিনো অ্যাসিড এনে লাগায়ও দেয়, পরবর্তীতে সেটা আবার চেক করে যে অ্যান্টিকোডনটার সাথে কোডনটার ম্যাচ হয়েছে কি না। যদি দেখে যে কোনো কারণে মিস ম্যাচ হয়েছে, হচ্ছে সে রিড করছে হচ্ছে মেথিওনিনের জন্য, কিন্তু উপরে লাগানো আছে অন্য একটা অ্যামিনো অ্যাসিডের জন্য, তখন সে সাথে সাথে এই এনজাইমটা হচ্ছে ভুল সংশোধন করে সে আবার ওই মানে ইয়াটাকে নিয়ে চলে আসে, মানে কারেক্ট অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে চলে আসে। সো এই জন্য এই এনজাইমটা এত ভালো একটা এনজাইম, তাকে আমরা ক্রেডিট দিব এই কারণেই, কারণ সে ভুল করে না সহজে, এবং করলে সেই ক্ষেত্রে সে নিজেই ভুল কারেকশনটা করে ফেলে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা একটু জানতে পারলা অ্যামিনো অ্যাসিড টিআরএনএ কেন এত মহৎ, তাকে নিয়ে আমরা কেন এত কথা, সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, ওকে। ওরে আল্লাহ, মেসেজের বন্যা বসতেছে। আমি তো ওকে, সো আমরা মোটামুটি রিকোয়ারমেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমরা একটু স্টেপসে চলে যাই সরাসরি, কারণ আমাদের পরীক্ষার হলে কিন্তু তেমন একটা রিকোয়ারমেন্ট নিয়ে প্রশ্ন আসবে না, যেগুলো আমাদের আসলে এমসিকিউতে আসবে, এই জন্য আমরা একটু দেখে রাখলাম। এই রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের বেসিকের জন্য যে কী কী লাগতেছে না লাগতেছে। এখন আমার পরীক্ষার হলে লাগবে কি বলো তো? পরীক্ষার হলে আমাকে লিখতে হবে হাইয়েস্ট হচ্ছে স্টেপস। সো স্টেপসের সাথে রিলেটেড ছবিগুলো ফিগারগুলো তোমাকে আঁকতে হবে, এই বাদে আর কেমন কিছু নাই, বুঝছো? সো আমরা স্টেপসটাই পড়বো। তো যদিও আমি তোমাদেরকে বলছি যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটে স্টেপই প্রথম দুইটা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এই দুইটার স্টেপসই মূলত পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে, কিন্তু অবশ্যই ট্রান্সলেশনটাও দেখে রাখবা। আমি যতটুকু সম্ভব ইজিলি পড়ানো ট্রাই করবো, বাট আমি আগেই বলে রাখি ট্রান্সলেশন ইজ ভেরি কমপ্লেক্স প্রসেস। সো যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয়, একটু কাইন্ডলি আবারও ভিডিওটা দেখবা, ক্লাসটা আবারও একটু দেখবা, রিভিউ করবা। আই গেস কোনো সমস্যা তোমার লেফট আউট থাকার কথা না। তো আমরা শুরু করি। এইখানেও আমাদের সেম তিনটা ঘটনা ঘটবে, ইনিশিয়েশন, চেইন ইলংগেশন এবং টার্মিনেশন, অর্থাৎ তিনটা বেসিক্স ধাপ ঘটবে। এইটার মাধ্যমে আমার ট্রান্সলেশন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, এবং শেষ হয়েও যায়। তোমাদের বই অনুযায়ী এই তিনটে স্টেপে ট্রান্সলেশন শেষ হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশন অ্যান্ড মডিফিকেশনও কিন্তু ঘটে। অর্থাৎ ট্রান্সলেশন ইজ নট সো মাচ হাই ফিডিলিটি প্রসেস যে এটা রেপ্লিকেশনের মতো শেষে গিয়ে আর কোনো মডিফিকেশনের প্রয়োজন পড়বে না। এটা শেষে গিয়েও মডিফিকেশনের দরকার পড়ে, অ্যাজ লাইক কিসের মতো বলো তো? ট্রান্সক্রিপশনের মতো ট্রান্সলেশনেরও শেষে গিয়ে একটা মডিফিকেশন হয়। তাহলে আমি 4 নম্বর পয়েন্টের জন্য যুক্ত করছি হচ্ছে পোস্ট ট্রান্সলেশনের মডিফিকেশন হয়। যদিও আমি তোমাদেরকে বলবো যে এটা আসলে তোমাদের পড়ার দরকার নাই, তোমরা জাস্ট এতটুকু পরীক্ষার হলে লিখবা যে ট্রান্সলেশনের পরবর্তী সময়ে কিছু মডিফিকেশন ঘটে থাকে প্রোটিনের মধ্যে, এবং এই মডিফিকেশনগুলো ঘটার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ার সর্বশেষ সমাপ্তি ঘটে। এভাবে করে তোমরা একটা লাইন লিখে দিবা, তাহলে অ্যাটলিস্ট যে খাতা কাটবে সেটাতে জানা, ওরে আল্লাহ, ও তো জানে যে ট্রান্সলেশনের পরে যে মডিফিকেশন হয় সেই কথাটাও লিখে দিছে। তোমার দরকার নেই কী কী মডিফিকেশন ঘটে, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। সূচনা। এখন আমরা জানি যে ট্রান্সলেশনের পুরো ঘটনাটাই হচ্ছে কি কোথায় ঘটবে? রাইবোজোমে ঘটবে। পুরো ঘটনাটাই ঘটবে কোথায়? রাইবোজোমে ঘটবে। পুরো ঘটনাটাই ঘটবে কোথায়? রাইবোজোমে ঘটবে। এবং আমরা এইটা কেন জানি? কারণ আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, গত ক্লাসে যে
আরআরএনএ কিংবা রাইবোজোম অ্যাক্টস অ্যাজ এ প্ল্যাটফর্ম, একটা রান্নাঘর যেখানে হচ্ছে এই কুকিংটা হয়, এই প্রোটিনটা তৈরি হয়। তার মানে এই আরএনএর মানে অর্থাৎ এই রাইবোজোমটার মধ্যেই সব ঘটনাটা ঘটবে। তাহলে আমাদের ট্রান্সলেশনে যা কিছু আলোচনা করব সব কিছু হবে আমাদের রাইবোজোম কেন্দ্রিক আলোচনা। তাইলে আমাদের রাইবোজোম আমরা যদি ধরে নেই যে আমাদের মানুষের রাইবোজোম কীরকম, 80S রাইবোজোম। আমরা প্রকৃত কোষ নিয়ে আলোচনা করতেছি, আমরা আপাতত আদি কোষ নিয়ে কোনো কনসার্ন নাই। এটা দুইটা জিনিস দিয়ে গঠিত আমরা জানি, 40S প্লাস 60S নিয়ে গঠিত। তাহলে আমরা যদি চিন্তা করি উপরেরটা 60S এবং নিচেরটা যদি 40S চিন্তা করি, তাহলে এই রাইবোজোমটা কিন্তু প্রথমে একত্রে হয়ে আসে, তাই না? কিন্তু আমার ট্রান্সলেশন ঘটাইতে হইলে এইটার মাঝখান দিয়ে আমার এমআরএনএ প্রবেশ করাইতে হবে। তাহলে এমআরএনএ প্রবেশ করাইতে হলে এগুলো একটু ফাঁকা করতে হবে তো নাকি? এরা যদি জোড়া বাইধা থাকে এখানে তো কোনো গ্যাপ থাকবে না। তো আমি এমআরএনএটা ঢুকাবো কোন দিক দিয়ে? সো এমআরএনএ ঢুকানোর জন্য ফার্স্ট স্টেপ আমার ইনিশিয়েশনে প্রথম ধাপই হচ্ছে যে আমার এই 60S এবং 40Sটাকে পৃথক করা। সো তোমরা লেখো, আমি বাংলা ভাষণের জন্য বলে দিচ্ছি কি লিখবা, যে লেখো যে 60S এবং 40S দুটি সাব ইউনিট পৃথকীকরণ, এই কথাটা লেখো। প্রথম পয়েন্ট দাও এটা, পৃথকীকরণ। আমি ইংলিশ ভাষণের জন্য লিখে দিচ্ছি ডিসোলিউশন অফ 60S অ্যান্ড 40S সাব ইউনিট। তাহলে বাংলা ভাষণে তারা কি লিখবা, 60S এবং 40S সাব ইউনিট পৃথকীকরণ। ওকে, সো পৃথকীকরণ করলাম। নাম্বার 2 স্টেপ, আলাদা হয়ে গেল, এটা উপরে চলে গেল, ধরো এটা নিচে চলে গেল, আলাদা হইল। এখন 40Sটা হচ্ছে ছোট ভাই। দেখো পরিবারে বা সমাজে সবাই কার সাথে আগে মানে ঝামেলা করতে বসে, যে বড় তার সাথে না যে ছোট তার সাথে? অবশ্যই যে ছোট, কারণ তার সাথে ইজিলি মানুষ লাগতে পারে, তারে ইজিলি মানুষ হারা দিতে পারে। তার মানে ওই যে মানে গরিব মানুষরা সবসময় হচ্ছে নিপীড়িত হয়, নির্যাতিত হয়, এই অবস্থা। তাহলে 40S যে তার সাথে কিন্তু সব গুতাগুতি করবে। এখন রিয়াকশানগুলা মাথায় রাখবা এভাবে। তো 40S নিচে চলে আসে, তার সাথে সবাই গুতাগুতি করবে। প্রথম গুতাগুতি কে করবে, মানে রিয়াকশান কে করবে? গুতাগুতি বলতে রিয়াকশান কে করবে? ওই যে টিআরএনএ, ঠিক আছে? এই যে টিআরএনএ, এখন টিআরএনএ তো যখন অ্যাক্টিভেটেড হবে অ্যামিনো অ্যাসিড সহ, তাহলে সে কিন্তু অ্যামিনো অ্যাসিড টিআরএনএ হবে। সো আমরা অ্যামিনো অ্যাসিড টিআরএনএর কথাই বলবো। তো আমরা জানি যে আমাদের শুরুতে যে অ্যামিনো অ্যাসিডটা লাগে সেই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে মেথিওনিন, তাই না? আমাদের শুরুতে যে অ্যামিনো অ্যাসিডটা লাগে সেটা হচ্ছে আমাদের মেথিওনিন। তো সেই ক্ষেত্রে এটার নাম কি হয়ে যাবে? ম্যাট টিআরএনএ। যদি মেথিওনিন লাগে টিআরএনএতে তখন এটার নাম কি হয়ে যাবে? ম্যাট টিআরএনএ। মেথিওনিন যুক্ত টিআরএনএকে আমরা কি বলবো? ম্যাট টিআরএনএ। তাহলে ঘটনাটা এটাই ঘটে, যেহেতু আমরা জানি যে সামনে যে আমাদের স্টার্ট কোডন এইউজি আসবে, এইউজি আসলে তখন হচ্ছে একে অভ্যর্থনা জানাইতে হইলে কাকে আসতে হবে? ম্যাট টিআরএনএকে আসতে হবে, কারণ ম্যাট টিআরএনএটাই কিন্তু রিড করতে পারবে এইউজিকে, ঠিক না? তাহলে এই জন্য 40S-এর সাথে শুরুতেই ম্যাট টিআরএনএ যুক্ত হবে। ম্যাট টিআরএনএ 40S-এর সাথে যুক্ত হবে, 40S সাব ইউনিটের সাথে যুক্ত হবে। ঠিক আছে, আমি একদম ইজি করে লিখলাম যে ম্যাট টিআরএনএ প্লাস 40S সাব ইউনিট ইকুয়ালস টু কি তৈরি করবে জানো? একটা স্পেশাল জিনিস তৈরি করবে। এটার নাম হচ্ছে পিক। আমরা ছবি তুলে যে পিক, সেরকম পিক। তো এই পিকটাকে বলা হয় প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, পিক। ঠিক আছে, আগে পিক তৈরি করবে, এটার সাথে ওই ম্যাট টিআরএনএ লাগবে, এখানে ম্যাথিওনিন আছে, ম্যাট টিআরএনএ এসে যুক্ত হবে। তাহলে প্রথমে আমি ছবি তুলবো, পিক, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলাম। ঘটনা এখানেই শেষ না, গুতাগুতি আরও লাগবে। এই পিকটার সাথে এখন কে এসে যুক্ত হবে? জাস্ট ইমাজিন, যার আসার কথা এমআরএনএ, তাহলে এমআরএনএ এসে যুক্ত হবে পিকটার সাথে। তাহলে পিক যেটা আছে অর্থাৎ ম্যাট টিআরএনএ প্লাস 40S সাব ইউনিট, এইটার সাথেই এসে যুক্ত হবে আমাদের এমআরএনএ। তাহলে এসে যুক্ত হবে আমাদের এমআরএনএ। তাহলে এমআরএনএ যুক্ত হইল, বুঝা গেছে?
এইখানেই ঘটনা শেষ হইতে পারতো, বাট এখানে ঘটনা শেষ না। আমাদের ওই যে উপরে যে 60s সাব ইউনিট ছিল, এইটা এসে শেষমেশ যুক্ত হয়ে যাবে, একদম শেষমেশ। এই পিকের মধ্যে কি আছে, আবার পিকের মধ্যে কি আছে আমরা জানি, মেট টিআরএনএ আছে প্লাস 40s আছে, তাই না? আচ্ছা, এইটার সাথে এমআরএনএ ছিল। তো এই জিনিসটার সাথে, এই পুরা জিনিসটার সাথে এখন শেষমেশ এসে 60s সাব ইউনিটটা যুক্ত হয়ে যাবে। এবং এইভাবে আমাদের বলা যায় আমাদের ইনিশিয়েশন বা সূচনা, এই ধাপটার সমাপ্তি ঘটে যাবে। আচ্ছা, তো পিক যখন এমআরএনএর সাথে যুক্ত হইল, তখন খেয়াল করে দেখো পিকের মধ্যে আছে হচ্ছে মেট টিআরএনএ, আবার এমআরএনএর মধ্যে আছে হচ্ছে স্টার্ট কোডন এইউজি। তখন যেটা হবে যে এই ধাপে আমরা বলতে পারি, এবং এখানে কিন্তু স্টার্ট কোডন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, মানে সার্চ ফর স্টার্ট কোডন শুরু হয়ে যায়। এখানেই স্টার্ট কোডন খোঁজাখুঁজি, সার্চ ফর স্টার্ট কোডন শুরু হয়ে যায়, অর্থাৎ স্টার্ট কোডন খোঁজাখুঁজি আরম্ভ হয়ে যায়। বুঝছো? এই ধাপটার মধ্যে আমরা জাস্ট এখানে উজ্জ্ব রাখলাম আর কি। তো আশা করি বুঝতে পারছি আমরা। তো এই যে জিনিসটা তৈরি হইলো, এই জিনিসটার একটা নাম আছে, তোমরা চাইলে নামটা মুখস্থ করতে পারো, এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে পুরাটা তৈরি হয়ে গেল এইটিএস, তাহলে এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে এইভাবে এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি করার মাধ্যমেই আমাদের সূচনা ধাপটার আসলে সমাপ্তি ঘটে। মানে এই পুরো ধাপটা এই 4টা বিক্রিয়া নিয়ে গঠিত। প্রথমে এই দুইটা আলাদা হবে, 60s 40s আলাদা হবে, তারপরে যেটা হবে এটার সাথে এসে টিআরএনএ আগে যুক্ত হবে। মনে রাখবো, প্রথমে টিআরএনএ এসে যুক্ত হবে, পরে এমআরএনএ এসে যুক্ত হবে, ঠিক আছে? টিআরএনএ এমআরএনএ এইগুলো যুক্ত হবে আগে, বুঝছো? তারপরে হচ্ছে তোমার শেষমেশ ওই 60s যেটা জোড়া লাগার কথা ছিল সেটা এসে জোড়া লাগবে। তো শেষমেশ হচ্ছে এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে যাবে। তাহলে তুমি মনে রাখবা টিএম, অর্থাৎ প্রথমে টিআরএনএ যুক্ত হইলো মেট টিআরএনএ, পরবর্তীতে এমআরএনএ এসে যুক্ত হইলো, তারপরে এটার সাথে যুক্ত হলো 60s। তাহলে প্রথমে ছিল 40s, 40sের সাথে টিআরএনএ যুক্ত হইলো, তাহলে এটার আগে হচ্ছে 40, এটা শেষে হচ্ছে 60। এভাবে মনে রাখবা, টিএম এটার সাথে সামনে 40 পিছনে 60, তাহলে 40-র সাথে এসে যুক্ত হবে টিআরএনএ, টিআরএনএর সাথে এসে যুক্ত হবে এমআরএনএ, এমআরএনএর সাথে যুক্ত আসবে 60s, এই টোটাল মিলে তৈরি করবে এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স। এইভাবে একটা কোড ওয়ার্ডে মনে রাখবা যে টিএম শুরুতে 40 শেষে 60, অর্থাৎ 40s এর সাথে টিআরএনএ লাগে, আবার এটা তৈরি করে হচ্ছে পিক প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, এইটার সাথে এমআরএনএ লাগে, আবার এটার সাথে আবার 60s লাগে, শেষমেশ এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করে। আমি আগেই বলছি ট্রান্সলেশন প্রক্রিয়াটা একটু জটিল, বাট তুমি যদি একদম বুঝে বুঝে প্রতিটা পয়েন্ট একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পড়ো, আমার কাছে মনে হয় তুমি কোনো কনসেপশনে গ্যাপ থাকবে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে? আমি তাও গোছায় দিচ্ছি পড়াটা, বইয়ে কিন্তু অনেক অগোছালো লেখা, বই হয়তো মনে হতে পারে তেমন কিছু লেখা নেই, বাট এত অগোছালো লিখছে পড়ে তুমি কিছু বুঝবা না অ্যাকচুয়ালি ট্রান্সলেশন প্রক্রিয়া। এখন আমরা চলে আসি সেকেন্ড স্টেপ, চেইন ইলংগেশন। চেইন ইলংগেশন শব্দের অর্থ কী একটু চিন্তা করি, আমরা একটু বুঝি। চেইন ইলংগেশন শব্দের অর্থ হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে একের পর এক এনে এখানে রাখবো, একের পর এক অ্যামিনো অ্যাসিড আসবে, একের পর এক অ্যামিনো অ্যাসিড আসবে, এবং এদের মধ্যে পর্যায়ক্রমিক পেপটাইড বন্ড তৈরি হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতে থাকবে, এবং এভাবে চেইনটা লম্বা হইতে থাকবে, শিকল দীর্ঘকরণ। বুঝে গেছো? তাহলে এখন আমাকে অ্যামিনো অ্যাসিড আনতে হলে আমরা পুরোপুরি চলে যেতে হবে আমাদের এই কমপ্লেক্সটা আঁকা যাতে হয়ে যায়, অর্থাৎ আমাদের রাইবোজোম কমপ্লিট এইটিএস ফর্মেট আমাদের এখন আঁকতে হবে, সময় এসে গেছে। তাহলে এই হলো আমাদের বড় 60s, তারপরে নিচে হইল, আচ্ছা একটু গ্যাপ দিই, নিচে হইল 40s, 60s, আচ্ছা 60s এদিকে লিখলে জায়গা পাবো না, লিখলাম এদিকে 60s। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, 60s এটা এমনি এমনি বড় না, এই বড় সে বড় যে তার বড় দায়িত্বগুলো পালন করতে হবে। তার মধ্যে 3টা পকেট থাকে, এটা খুব ভালো করে আগে মাথায় রাখো।
এই জিনিসটা বুঝো আগে যে 60s মধ্যে 3টা ঘর থাকে বা 3টা পকেট থাকে, 3টা এন্ট্রি পয়েন্ট থাকে, 3টা পকেট থাকে, 3টা ঘর থাকে। তুমি যেভাবে মনে রাখতে চাও মনে রাখতে পারো। বা তোমাদের বইয়ে যেটা বলা আছে 3টা সাইড থাকে, সোজা কথা 3টা সাইড থাকে। তোমাদের বইয়ে 2টা সাইডের কথা উল্লেখ করা আছে, বাট সত্যিকার অর্থে 3টা সাইড থাকে, ঠিক আছে? তাহলে কি কি সাইড থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, নামগুলো দেওয়ার আগে এমআরএনএ কোন দিক দিয়ে ঢুকতেছে আর কোন দিক দিয়ে বাইরে হইতেছে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। সেই টু সে আমি চিন্তা করলাম যে এইখানে হচ্ছে আমাদের আচ্ছা AUG আমাদের স্টার্ট কোডনটা হচ্ছে বাম সাইডে সে টু সে। তাহলে এই এমআরএনএটা ঢুকছে কিভাবে? অবশ্যই এদিক দিয়ে ঢুকছে। এখন এইভাবে যাবে সামনে, কারণ এখানে তো আরও অনেকগুলো কোডন থাকবে। ধরো এখানে 3টা কোডন যে থাকবে, এটাকে আমি দিলাম হচ্ছে কোডন 1, তারপরে এখানে যেটা হবে এটা হচ্ছে কোডন 2, তারপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোডন 3। আমি একটু এভাবে ইজি করে লিখলাম, হ্যাঁ, কোডন 1 2 3। আমরা এখানে আর দিলাম না 3টা বেইজের নাম আর দিলাম না আর কি। দিলে তো আমাকে আবার ওই যে কোন অ্যামিনো অ্যাসিড ইন্ডিকেট করে সেটা আবার লিখতে হবে, তাহলে এটা একটু স্কিপ করার জন্য আমি চালাকি করলাম আর কি। তাহলে বুঝছো, এটা হচ্ছে কোডন 1, কোডন 2, কোডন 3। তাহলে এখন চিন্তা করো, অবশ্যই এমআরএনএটা এদিক থেকে ঢুকছে, এদিক দিয়ে বের হবে, তাই না? আমি এইভাবে করে তো জিনিসটা যাচ্ছি। তার মানে এমআরএনএ মুভ করতেছে হচ্ছে, আচ্ছা আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, হ্যাঁ 5 প্রাইম 3 প্রাইম। তাহলে 5 প্রাইমের দিকে হচ্ছে এমআরএনএটা মুভ করতেছে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে মুভ করতেছে। এইভাবে করে আমরা আপাতত চিন্তা করি। এখন তোমাদেরকে সত্য ঘটনা বলে দিই, সেটা হচ্ছে কি, হায়ার ক্লাসের বইগুলা কখনোই এই কথাটা বলে না যে এমআরএনএ মুভ করে। তারা একটা জিনিস বিশ্বাস করে কি, এমআরএনএ মুভ করে না, এমআরএনএ এক জায়গায় থাকে। মুভ করা হচ্ছে পুরো রাইবোজোমের এই সাব ইউনিটগুলা, অর্থাৎ এই রাইবোজোম পুরাটা হচ্ছে মুভ করে। রাইবোজোম মুভস নট এমআরএনএ। তাহলে আমরা যদি চিন্তা করি যে 5 প্রাইমের দিকে মুভ করতেছে হচ্ছে এমআরএনএ, তাহলে আমরা বলতে পারি আপেক্ষিকভাবে রাইবোজোম মুভ করতেছে এই সাইডে। দেখো এমআরএনএ যদি এই সাইডে মুভ করে, তাহলে আপেক্ষিকভাবে রাইবোজোমটা অবশ্যই ডান সাইডে মুভ করতেছে। কথা ঠিক না বে ঠিক? ঠিক আছে। তো আপেক্ষিক গতি সম্পর্কে তোমাদের আইডিয়া থাকার কথা। আমরা একটা বাস যদি, আমি যদি স্থির থাকি, একটা বাস যদি আমার দিকে আগায় আসে, তখন ওই বাসের যাত্রীর কাছে মনে হবে যে আমি ওর দিকে আগায় যেতেছি। ব্যাপারটা এমনই। তো রাইবোজোম মুভস ধরো টুয়ার্ডস হচ্ছে 3 প্রাইমের দিকে, টুয়ার্ডস 3 প্রাইমের দিকে। তো কখনো আমরা এই কথাটা উল্লেখ করবো না যে এমআরএনএ মুভ করতেছে, কারণ এমআরএনএ মুভ করতেছে না। আমরা আমাদের চিন্তার সুবিধার্থে এমআরএনএটাকে মুভ করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এমআরএনএ মুভ করে না, করে হচ্ছে রাইবোজোম। ক্লিয়ার? ওকে, জাস্ট সঠিক কনসেপ্টটা বলে দিলাম। এখন আমরা আবার আমাদের ভুলভাবে চিন্তা করি যাতে আমাদের জন্য সহজ হয়। তাহলে এমআরএনএটাকে মুভ করা এই সাইডে, সেই টু সে। আচ্ছা, তো এই সাইড দিয়ে ঢুকছে, কথা ঠিক না বেটিক এমআরএনএটা? তাহলে এই জায়গায় থাকবে আমাদের এ সাইড, এই জায়গায় থাকবে আমাদের পি সাইড, এবং এই জায়গায় থাকবে আমাদের ই সাইড। খেয়াল করে দেখো, এই APE এই কথাটা আমরা আগে বলে নিচ্ছি যে এমআরএনএ কোন দিক থেকে ঢুকছে। নাইলে এই সাইডটা কিন্তু এদিকেও আসতে পারতো। যদি আমি এমআরএনএ এদিক দিয়ে ঢুকাইতাম, চিন্তা যদি এমনভাবে করতাম যে এমআরএনএ ঢুকছে এদিক দিয়ে, তখন কিন্তু হিসাবটা গন্ডগোল হয়ে যেত। তখন আমাকে এ সাইড এখানে লিখতে হতো, আবার ই সাইড এই জায়গায় লিখতে হতো। বুঝছো? সো এই জন্য একটু দেখতে হবে আমার কোনটা কোন দিকে মুভ করতেছে, ওই অনুযায়ী সাইডগুলো দিতে হবে। কেন ভাইয়া? কারণ এ ফর অ্যাকসেপ্টর সাইড, এ ফর অ্যাকসেপ্টর সাইড, অ্যাকসেপ্টর সাইড, পি ফর পেপটাইডিল সাইট, এবং ই ফর এক্সিট সাইট। সো এক্সিট সাইটটা কিছু বইয়ে উল্লেখ করা আছে, কিছু বইয়ে উল্লেখ করা নাই, বাট হায়ার ক্লাসের ম্যাক্সিমাম বইগুলোতেই ই সাইট নিয়ে উল্লেখ করা আছে যে একটা সাইড দিয়ে বের হয়ে যেতে হবে, একটা পকেট দিয়ে তো বের হইতে হবে, জায়গা না থাকলে বের হবে কোন দিক দিয়ে। সো এই জন্য 3টা সাইড উল্লেখ করা হয়, কিন্তু তোমাদের বইয়ে খুব সম্ভবত
আবুল হাসান স্যারের বই দুইটা সাইট নিয়ে উল্লেখ করে, অ্যাকসেপ্টর সাইট এবং পেপটাইডিন সাইট নিয়ে, বাট মনে রাখবা এক্সিস্ট সাইটও আছে, এক্সিস্ট করে। তো যাই হোক, আমরা এখন আসি যে তো আমার এই জায়গাটার মধ্যে অলরেডি এক্সিট সাইডে নিয়ে গেছি না? আচ্ছা, একটু বেশি দূরে নিয়ে গেছি আমি, একটা কাজ করতে হবে। যখন আমরা চেইন ইলাঙ্গেশনের শুরুতে থাকবো, এই ইউজি কখনোই এক্সিট সাইডে থাকবে না, কারণ সে তো পেপটাইডিল সাইডে আগে পেপটাইডেশন করে নিতে হবে, তাই না? তো সে তো ঢুকেই ডিরেক্ট এক্সিট দিয়ে ঢুকবে না, প্রথমে অ্যাকসেপ্টরটা ঢুকছে, অ্যাকসেপ্টরটা ঢুকে না, সরি টু সে, অ্যাকসেপ্টরটা ঢুকে না, এখানে একটা ঘটনা আছে। পেপটাইডিল থেকে আমরা শুরু করব, মানে এই ইউজির জন্য আমরা শুরু করব হচ্ছে পেপটাইডিল সাইড থেকে। তো আমরা একটু মুছে নেই জিনিসটা। ওমা, এমন মোছা দিলাম পুরোটাই মুছে গেল। AUG কোডন 1, কোডন 2, কোডন 3, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাটায় আমাদের হচ্ছে যে টিআরএনএ আসবে, ধরো এটা হচ্ছে ম্যাথিওনিন, তো এটা রিড করছে, তো এই জায়গায় কী থাকবে, এর পরিবর্তে ইউ থাকবে, তারপর ইউর পরিবর্তে এ থাকবে, জি পরিবর্তে সি থাকবে। তো এই অ্যান্টিকোডিন দিয়ে রিড করে ম্যাথিওনিন তো এখানে অলরেডি নিয়ে আসছে। সো চেক করছে যে আমি কি ঠিক অ্যামিনো অ্যাসিডটা আনছি কি না। যখন দেখে যে হ্যাঁ আনছি, তাহলে সেটা তো চেঞ্জ করা লাগতেছে না। সো এখানে পেপটাইডিল সাইডে ম্যাথিওনিনটা রেখে পরবর্তীতে এই টিআরএনএটা এক্সিট সাইড দিয়ে বের হয়ে যাবে, সোজা কথা। আচ্ছা, আবার খেয়াল করো, এইদিকে আমার একটা টিআরএনএ আছে অ্যাকসেপ্টর সাইডে। তো অ্যাকসেপ্টর সাইডে ধরো কোডন 1-এর এগেনিস্টে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করছে, যেটা হবে ধরো A1, ধরে নিলাম অ্যামিনো অ্যাসিড 1, এটা ছিল হচ্ছে ম্যাথিওনিন, আর এটা হচ্ছে A1। এখন ঘটনা কি ঘটবে দেখো, ঘটনা ঘটবে খুবই কমপ্লেক্স জিনিসটা আমি জানি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো, টিআরএনএ যখন এটার টিআরএনএ ম্যাট টিআরএনএ থেকে যখন আলাদা হয়ে টিআরএনএটা এদিকে এক্সিট সাইড দিয়ে বের হয়ে যায়, তখন মেথিওনিনটাকে তো পেপটাইডিল সাইডে রেখে বের হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ঠিক। এখন এ কিন্তু একা একা বসে থাকবে না, এ কি করবে, এ চলে যাবে আবার অ্যাকসেপ্টর সাইডে যে অ্যামিনো অ্যাসিড এ আছে, অর্থাৎ 1 নম্বর অ্যামিনো অ্যাসিড 1, এটার সাথে গিয়ে সুন্দর মতো পেপটাইড বন্ড তৈরি করবে। এটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে একটা পেপটাইড বন্ড তৈরি করবে। এবং চিত্রটা কীরকম হবে আমি তোমাকে বলি, চিত্রটা হবে অনেকটা এরকম। সো এখানে যে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এটার সাথে আমার ম্যাটটা যুক্ত হবে, তাহলে এইভাবে হয়ে গেল আমাদের ম্যাট অ্যামিনো অ্যাসিড 1 টিআরএনএ কমপ্লেক্স, এরকম তৈরি করবে, বুঝছো? তো এই জিনিসটা আমরা দেখাইলাম না কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, জাস্ট তোমাকে এখানে নিচে এঁকে দেখাইলাম, বুঝছো? তোমাদেরকে এরকম নিচে এঁকে দেখাইলাম। তো তখন খেয়াল করলে দেখবা এর পরের ছবিটা কি হবে। আচ্ছা, এটা কোথায় আছে? এটা আছে এখন এ সাইটে, এখন পি সাইট, আমরা এখন একটু ইজি করে ছবিগুলো আঁকি। ই সাইট, তো পি সাইডে পুরো ফাঁকা পড়ে আছে, পি সাইড পুরো খালি ময়দান, তো এটা তো হবে না। তাহলে এর পরের ছবিতেই সুন্দর মতো কী হবে, যেটা যে
তোমার এটা তো মুভ করতেছে সামনের দিকে, তার মানে এই ইউজি এখন চলে যাবে হচ্ছে এক্সিট সাইডে, এই ইউজি চলে যাবে হচ্ছে এক্সিট সাইডে, কোডন 1 চলে আসবে হচ্ছে এই সাইডে, কোডন 2 চলে যাবে হচ্ছে এই সাইডে, কোডন 3 চলে যাবে বাইরে। তো তো এই যে জিনিসটা, এটা অলরেডি জাম্প করে এই জায়গায় চলে আসবে, কারণ যেহেতু এটা মুভ করে এখানে চলে গেছে। কোডন 1 এখানে চলে আসছে, কোডন 1-এর অ্যাগেনিস্টেই তো অ্যামিনো অ্যাসিড এইটা কোড হয়েছিল, তাহলে এমআরএনএ যেহেতু মুভ করছে, এমআরএনএর সাথে সাথে এই টিআরএনএর পুরো কমপ্লেক্সটা সহ মুভ করবে হচ্ছে পি সাইডে। কথা বোঝা গেছে? দাঁড়াও কাজ করি, আগেই মুভ না করি, আগে মুভটা পরে করি, আগে হচ্ছে চিত্রটা ঠিক রাখি। এখানে ধরো ইউজি ছিল, এখানে ধরো কোডন 1ই ছিল, এখানে ধরো কোডন 2, সে টু সে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পিকচার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিকচার। থার্ড পিকচারে আসি। থার্ড পিকচারে যেটা হবে, এই ইউজি না চলে যাবে এক্সিট সাইডের দিকে, তাই না? তো তখন এটা চলে আসবে এই সাইডে, এটা চলে আসবে এই সাইডে, তাই না? তো তখন এই ঘটনাটা ঘটবে যে পি সাইড, এ সাইড এবং ই সাইড, তখন এই পি সাইডে এই পুরা জিনিসটা চলে আসবে। আমি তো কাজ করি, কপি পেস্ট। তো দেখো তখন পি সাইডে এই জিনিসটা চলে আসবে, আবার এদিকে না এই ইউদি চলে আসছে, তো এই জন্য টিআরএনটা এই সাইডে বাইরে যাবে, ওই যে যেটা বের হয়ে যাওয়ার, এটা না আঁকলেও চলবে। এক্সি সাইডে টিআরএন আঁকার দরকার নেই, এখানে কোডন 1, এখানে কোডন 2। সো কোডন 2-র অ্যাগেনিস্টে রিড করার জন্য তোমার টিআরএনএ চলে আসবে এই জায়গায়, তাই না? তো এইখানে টিআরএনএ ধরো কোডন 2-র অ্যাগেনিস্টে অ্যামিনো অ্যাসিড 2, ধরো আরেকটা কালার দিলাম A2, অ্যামিনো অ্যাসিড 2। তা আবার সেম ঘটনা ঘটবে যে এই অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স ম্যাট A1, এই কমপ্লেক্সটা যে ছুটে যাবে টিআরএনএ থেকে, আর টিআরএনএটা আবার এই এক্সিট সাইডের দিকে অগ্রসর হবে, যে লাউ সেই কদু, আর এইটা চলে যাবে এইটার সাথে। তো এটা এখানে চলে গেলে কি হবে, আলটিমেটলি চেহারাটা দাঁড়ায় যাবে এরকম। কি যে আঁকতেছি, অ্যামিনো অ্যাসিড 2, এটার সাথে বোঝা গেছে? ফার্স্টের ম্যাটটা, পরের A1টা, এটা হচ্ছে ম্যাট, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তো এই তিনটা মিলে আবার একসাথে জোড়া হয়ে গেছে, বুঝছো? তাহলে এই পুরোটা আবার একটা নতুন কমপ্লেক্স তৈরি হলো, যেটা এখন কোন সাইডে অবস্থান করতেছে, আপাতত এই সাইডে অবস্থান করতেছে। একটু পরেই শিফট হয়ে এটা পি সাইডে চলে যাবে, পি থেকে পরবর্তী দিয়ে চলে যাবে, অর্থাৎ এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে, কন্টিনিউস চলতে থাকবে। বুঝতে পারছো? চেইন ইলংগেশনের স্টেপটা আমি আবার বলি, মানে অনেক কমপ্লেক্স, আমি তোমাকে বুঝাই, আবার ঠান্ডা মাথায় বুঝাই, আমারই বুঝাইতে গিয়ে মানে এলোমেলো অবস্থা হয়ে গেছে। দেখো শুরুতে এইউজি, একদম শুরুতে এইউজি চেইন ইলংগেশনের শুরুতে কই থাকবে, পি সাইডের অপোজিটে অবস্থান করবে এইউজি স্টার্ট কোডন। তো পি সাইডে তখন তাহলে কোন টিআরএন অবস্থান করবে, ম্যাট টিআরএন অবস্থান করবে। তাহলে শুরু কথা কি বললাম, চেইন ইলংগেশনের একদম শুরুতে এইউজি যখন পি সাইডের অপোজিটে অবস্থান করবে, তখন পি সাইডে অবস্থান করবে ম্যাট টিআরএনএ। কথা ঠিক না বেঠিক? টিআরএন অবস্থান করবে। এখন অন্যদিকে অ্যাকসেপ্টর সাইডের অপোজিটে অবস্থান করবে কোডন 1, এবং এ সাইডে তখন A1 টিআরএনএ অবস্থান করবে। কথা ঠিক না বেঠিক? ঠিক, অবস্থান করলো, শেষ। তারপরের ঘটনা বুঝো যে ম্যাট টিআরএনএ থেকে মেথিওনিন পৃথক হয়ে যাবে, হয়ে সেটা অ্যাকসেপ্টর সাইডের যে A1 অ্যামিনো অ্যাসিড আছে
সেটার সাথে পেপটাইড বন্ড তৈরি করে A1 মেথিওনিন টিআরএনএ কমপ্লেক্স তৈরি করে ফেলবে। বুঝা গেছে? ততক্ষণে প্রথম টিআরএনএটি এক্সিট সাইট দিয়ে রাইবোজোম ত্যাগ করে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে পুরা কমপ্লেক্সটা তৈরি হইল, এটা তো আর অ্যাকসেপ্টর সাইডে বসে থাকবে না, এটা এখন শিফট করবে পি সাইডের দিকে। আবার অন্যদিকে এই এমআরএনএটাও তো আবার শিফট হইতেছে, যদি এমআরএনএ হচ্ছে না, রাইবোজোমটা শিফট মানে মুভ করতেছে, আমরা চিন্তা করবো এমআরএনএ শিফট হচ্ছে ওই সাইডে। তারপরে পরবর্তী ঘটনাতে আমার এই অবধি চলে যাবে এক্সিট সাইডের অপোজিটে, আমার কোডন 1 চলে যাবে হচ্ছে পি সাইডের এগেনিস্টে, কোডন 2 চলে যাবে অ্যাকসেপ্টর সাইডের এগেনিস্টে। বুঝা গেছে? তখন পি সাইডে অবস্থান করবে মেথিওনিন A1 টিআরএনএ কমপ্লেক্স, কোডন 2-র অপোজিটে যে অ্যাকসেপ্টর সাইট সেখানে অবস্থান করবে A2 টিআরএনএ। ঠিক আছে? আচ্ছা, এখন মেথিওনিন বা ম্যাট A1 টিআরএনএ কমপ্লেক্স থেকে টিআরএনএটি বিমুক্ত হবে, টিআরএনএটা ছুটে যাবে। আর মেথিওনিন A1 এই কমপ্লেক্সটা শুধুমাত্র এতটুকু কমপ্লেক্সটা, পুরো কমপ্লেক্স না, এতটুকু কমপ্লেক্সটা গিয়ে অ্যাকসেপ্টর সাইডের A2 অ্যামিনো অ্যাসিড এর সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে A2 A1 মেথিওনিন কমপ্লেক্স তৈরি করবে। বুঝছো? একদম এই যে এটা A2 A1 মেথিওনিন কমপ্লেক্স, অথবা উল্টাভাবে বলতে পারো মেথিওনিন ম্যাট A1 A2 কমপ্লেক্স তৈরি করবে, ম্যাট A1 A2 টিআরএনএ কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে? এই কমপ্লেক্স এই জায়গায় বসে থাকবে না, এটা আবারও আগের মতো পি সাইডে চলে যাবে। ততক্ষণে অ্যাকসেপ্টর সাইডে কে চলে আসবে? কোডন 3, সেটার এগেনিস্টে A3 চলে আসবে। অর্থাৎ এই প্রসেসটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস। কখন টার্মিনেশন হবে? আসো, কখন টার্মিনেশন হবে বা সমাপ্তিকরণ কখন ঘটবে? যখন স্টপ কোডন আসে, স্টপ কোডন আসবে কোথায়? অ্যাকসেপ্টর সাইডে। অ্যাকসেপ্টর সাইডে যখন তোমার অ্যাকসেপ্টর সাইটে যখন তোমার স্টপ কোডন এসে যাবে, ধরো এই যে এ পি, তো খেয়াল করো আমার এমআরএনএর এগেনিস্টে ধরো UAA একটা স্টপ কোডন চলে আসছে, তখন এটার এগেনিস্টে তো কোনো টিআরএনএ আসতে পারবে না। আসতে পারবে? পারবে না, কারণ আমরা জানি স্টপ কোডন কোনো ননসেন্স কোডন, এটা কোনো সেন্স ক্রিয়েট করে না, এটার কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না, তার মানে এটা কোনো টিআরএনএকেও আনবে না। তখনই আলটিমেটলি প্রক্রিয়াটা সমাপ্তিকরণ ঘটবে। বুঝা গেছে? ততক্ষণে তো এই জায়গায় কোন কমপ্লেক্স তৈরি হবে একটু চিন্তা করে দেখো তো। ততক্ষণে এই জায়গায় অনেক বড় একটা প্রোটিনের চেইন তৈরি হয়ে যাবে, অনেক বড় একটা প্রোটিনের চেইন তৈরি হয়ে যাবে, অনেক বড় একটা প্রোটিনের চেইন তৈরি হয়ে যাবে। বুঝছো? আলটিমেটলি তখন এই টিআরএনএটা এক্সিট সাইড দিয়ে বের হয়ে যাবে, এই পুরা প্রোটিন বা পলিপেপটাইডটা রয়ে যাবে পেপটাইডিল সাইডে, এবং এইভাবে পেপটাইডিল সাইডে প্রোটিন অথবা পলিপেপটাইড তৈরি হয়ে গেল। আর অ্যাকসেপ্টর সাইডে কোনো টিআরএনএ আর আসবে না, তাই এটা গিয়ে অ্যাকসেপ্টর সাইডে গিয়ে আর কমপ্লেক্সও ফর্ম করবে না। এই পুরোটা প্রোটিনটা পরবর্তীতে এই রাইবোজোম থেকে বা পেপটাইডিল সাইড থেকে বিমুক্ত হয়ে যাবে, রাইবোজোম থেকে বের হয়ে আমার এখানে যেই জৈব কাজে ব্যবহার হবে সেখানে চলে যাবে সুন্দর মতে। তাহলে আশা করি বুঝা গেছে যে কখন টার্মিনেশন হবে, যখন অ্যাকসেপ্টর সাইডের অপোজিটে কোনো একটা স্টপ কোডন এসে পড়বে, তখনই তোমার সমাপ্তি ঘটে যাবে। তুমি এই একটা লাইন লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আর জাস্ট এই ডায়াগ্রামেটিক্যালি এই জিনিসটা দেখাই দিবা, রাইবোজোমের এরকম একটা জিনিস দেখাই দিবা, তাইলে কিন্তু হয়ে যাবে। তাহলে বুঝছো? এইভাবে হলো স্টপ। আর পোস্ট ট্রান্সলেশনের মডিফিকেশানটা কি, এটা আমি তোমাদেরকে একটু ধারণা দেই, কিন্তু তোমরা কখনোই পরীক্ষার হলে লিখবা না, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি। পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশান এটা কখনোই পরীক্ষার হলে লেখার দরকার নাই। বুঝছো? এটা পরীক্ষার হলে লেখার কোনো দরকার নাই।
তাও একটু বলে দেই কি ঘটনা ঘটে। এখানে তোমার হচ্ছে যে রিমুভাল অফ মেথিওনিন অথবা ইনিশিয়েটিং অ্যামিনো অ্যাসিড। তো আমাদের স্টার্ট কোডন দিয়ে সব প্রোটিনই তো শুরু হওয়ার কথা, তার মানে কি সব প্রোটিনই মেথিওনিন দিয়ে শুরু হয়? সব প্রোটিনের শুরুটা কি মেথিওনিন দিয়ে শুরু হওয়াটা কি আবশ্যক? তা কিন্তু না। তাহলে আমরা শুরুতে যে মেথিওনিনটা লাগাইছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বলা যায় কি বাই প্রোডাক্ট হিসাবে লেগে গেছে, কারণ এই ইউজি ছিল আমাদের স্টার্ট কোডন, মানে প্রক্রিয়াটা শুরু করার জন্য আমার এই মেথিওনিনটা লাগানো লাগছে। বাট এই মেথিওনিনটা কিন্তু আলটিমেটলি সব প্রোটিনেই যে থাকতে হবে তা কিন্তু না, শুরুতেই যে থাকতে হবে এমন কিন্তু না। তো ওই জন্য এই মেথিওনিনটা শুরুতে কেটে নিতে হবে। তারপর হচ্ছে লিমিটেড প্রোটিওলাইসিস করতে হবে, অর্থাৎ সামনে পিছে কিছু প্রোটিনের অংশ কাটা যাবে, কিছু অ্যামিনো অ্যাসিড বাদ পড়বে, লিমিটেড প্রোটিওলাইসিস ঘটবে। ঠিক আছে, আরও কিছু বিক্রিয়া ঘটে, কোভালেন্ট মডিফিকেশন, লিমিটেড প্রোটিওলাইসিস, এটাকে বলা হয় ট্রিমিং, অর্থাৎ সামনে পিছে কিছু অ্যামিনো অ্যাসিড বাদ যায়, ট্রিমিং বলে। এবং হচ্ছে কোভালেন্ট মডিফিকেশন, কিছু কোভালেন্ট বন্ড তৈরি হয়, মডিফিকেশন হয়। এইগুলোই মোটামুটি হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হিসেবে ধরে নেওয়া যেতে পারে। যদিও তোমাদের পরীক্ষার হলে এগুলো একটাও লেখার দরকার নেই, তোমরা জাস্ট বলবা যে ট্রান্সলেশন শেষে কিছু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ঘটে এবং এটার মাধ্যমে আলটিমেটলি আমরা ফাইনাল প্রোটিনটা পেয়ে যাই এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার সম্পূর্ণরূপে সমাপ্তি ঘটে, এভাবে বলে দিবা। বাট এই 3টা লাইন যে লিখছে এইগুলো লেখারও দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিলাম যে এখানে কী ঘটে মডিফিকেশানে। সো দ্যাটস অল আমাদের ট্রান্সলেশন ট্রান্সক্রিপশানে এইগুলোই কথাবার্তা। এখন তোমরা বর্ণনা কীভাবে লিখবা তোমাদের বললামই, বর্ণনা লেখার উপায় হচ্ছে তুমি ভাইয়ার লেকচারটা বুঝো আগে 110%, 110% বুঝার পরে তুমি বইয়ে যাও অথবা ভাইয়ার স্লাইডে যাও। যেমন আমি তোমার স্লাইডটা দিয়ে দিব, ট্রান্সক্রিপশনের স্লাইডে খুব সুন্দরভাবে আমি হচ্ছে এখানে বর্ণনাগুলো দিয়ে রাখছি, বর্ণনাগুলো আছে, তোমরা চাইলে এখান থেকে বর্ণনা দিতে পারো যে সূচনা কীভাবে হবে, বর্ধিতকরণ, ঠিক আছে, তারপর সমাপ্তিকরণ, চূড়ান্তকরণ, এই হলো ঘটনা। আমি তোমাদেরকে স্লাইডটা দেখাই দিলাম একবার, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তুলে রাখতে পারো অথবা আমি স্লাইডটা তোমাদেরকে দিয়েও দিব গ্রুপে, মানে কম বেশি আগে পরে দিয়ে দিব। ট্রান্সলেশন, আচ্ছা, এই যে ট্রান্সলেশন, এটা সংজ্ঞা সহ সব কিছু আছে, ইম্পর্টেন্ট যা কিছু লাগে, ঠিক আছে। ট্রান্সলেশন প্রক্রিয়া কীভাবে লিখবা, 1 নম্বর পয়েন্ট দিয়ে এটা লিখবা, 2 নম্বর পয়েন্ট দিয়ে এভাবে লিখবা, এভাবে 5টা পয়েন্ট দিয়ে 8টা পয়েন্ট, টোটাল 8টা পয়েন্ট দিয়ে অনেক সুন্দরভাবে তুমি লিখতে পারবা। এখন এই জায়গায় একটা কথা বলি, পলিসোম নিয়ে একটা কথা আছে। তোমরা পলিসোম জিনিসটা জানো তো, যে অনেকগুলো রাইবোজোম যখন একসাথে মিলে গঠিত হয় তখন সেটাকে পলিসোম বা পলিরাইবোজোম বলে। সো এই পলিরাইবোজোম কিন্তু ট্রান্সলেশনের গতি বাড়ায় দেয়, ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখবা। আর আরেকটা জিনিস তোমাদের এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের রোল নিয়ে, যে কোন অ্যান্টিবায়োটিক আসলে ট্রান্সলেশনের কোন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যেমন ক্লোরোমাইসিন হচ্ছে পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বিঘ্ন ঘটায়, ইরিথ্রোমাইসিন হচ্ছে এমআরএনএর চলনে বিঘ্ন ঘটায়, নিওমাইসিন হচ্ছে যে এমআরএনএ টিআরএনএর আন্তঃবিক্রিয়াতে ঝামেলা ঘটায়, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে ট্রান্সলেশনের সূচনা লগ্নে হচ্ছে বিঘ্ন ঘটায়, টেট্রাসাইক্লিন হচ্ছে টিআরএনএর সংযুক্তি পর্যায়ে হচ্ছে তোমার বিঘ্ন ঘটায়। সো এরকম কোনটা কোন পর্যায়ে বিঘ্ন ঘটায় এটা একটু এমসিকিউর জন্য জাস্ট দেখে রাখবা। সো এগুলোই আমার মোটামুটি কথাবার্তা ছিল। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে গ্রুপে জানাতে ভুলবা না, আমি আসি। সো দ্যাটস অল, আমার এটার মাধ্যমে আমাদের মোটামুটি বলা যায় আমাদের কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা সমাপ্তি করতেছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।